আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোর পাড়ায় উপন্যাস, লেখনীতে সাইমা খানম বৃষ্টি। শেষ পর্ব। স্কুল গেটের সামনে এসে গাড়ি থেমে গেলে আইজান আয়াজ তাদের বাবা মার সাথে নেমে দাঁড়ায়। মাঝে মধ্যে রোদ আইজান আয়াজের সাথে আসে বলে দুজন ক্লাসের কয়েকজন ছাত্রের মা তার সাথে পরিচিত রয়েছে। তাদের দেখতে পেয়ে তারা ডাক দেয়। রোদ তিনজনকে নিয়ে তাদের কাছে যায়। আইজান আয়াজ তাদের বন্ধুদের দেখে সেখানে ছুটে চলে যায়। রোজও ফর্মাল প্যান্টের পকেটে ডান হাত গুজে বাঁ হাতে চুলে চালায়। দুজনের পেছনে যেতে নিলেই তার চোখ পড়ে বাঁ পাশে। সেখানে একটা লোক দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে আছে। তার চোয়াল জোড়া শক্ত হয়ে আসে। পা ঘুরিয়ে হনহনিয়ে তার সামনে এসে দাঁড়ায়। ওখানে কি দেখা হচ্ছে? হোয়াইট ড্রেস পরা মেয়েটাকে দেখছেন না? ওই মেয়েটাকে দেখেই আমার বুকের মাঝে আগুন লেগে গিয়েছে। পুরাই আগুন সুন্দরী। রোজও খেকিয়ে নাকের পাটা ফুলিয়ে বলে, এই কাকে কমপ্লিমেন্ট করিস? ওটা আমার বউ, চোখ নামা বলছি। সুন্দরী মেয়ে দেখলে তো এরকম ফ্যান্টাসি অনেকেরই হয়, আমারও হচ্ছে। বাড়িতে বউ আছে, কিন্তু এখন এই মেয়েটাকে দেখার পর মনে হচ্ছে এই মেয়েটা আমার বউ হলো না কেন? ভাই, আমি আপনার ব্যাপারটাও বুঝতে পারছি। আমি সেম সিচুয়েশনে আছি। ইউ বাস্টার্ড, ও সবভাবেই আমার বউ। আমার কোনো ফ্যান্টাসি হচ্ছে না। আপনার বউ বলতে হবে। একখান সেই মাল পেয়েছেন। উফ, আমার তো দেখেই কেমন লাগছে। আর আপনি তো। রুজু তাকে বাক্য সম্পূর্ণ করতে দেয় না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকে নিচে ফেলে এলোপাথারি মারতে শুরু করে। শক্ত হাতের সাথে সাথে তার মুখও অবিরাম চলতে থাকে। সেই শব্দের আশেপাশে সবাই তাকায়। রোদও তাকায়। তাকিয়ে ছুটে এসে রুদ্রের বাহু চেপে বলে, কি করছেন? পাগল হয়েছেন? ছেলের স্কুলে এসে মারপিট করছেন, লোকে কি বলবে? হাত ছাড় রোদ, আমার মাথা ঠিক নেই। আপনার মাথা কবেই বা ঠিক ছিল? ছাড়ুন বলছি, উঠে আসুন। ওই দেখুন আপনার ছেলেরা আসছে। ওরা আপনার মারপিট দেখলে কি ভাববে? উঠুন প্লিজ। রোদের বারংবার অনুরোধ করায় রুদ্র তার শক্ত আঘাতে জর্জরিত করা ব্যক্তির উপর ঝুঁকে চাপা স্বরে বলে ওঠে, ভুলটা তোরই ছিল বলে হাত তুলেছি, তাই আমার বউকে একদম বলতে যাবি না। প্রথম থেকে এখন অবধি সবগুলো মার আমিই দিয়েছি। বলবি প্রথম আঘাত তুই করেছিস, আর নয়তো এমন অবস্থা করব অচল মাল বলে তোর বউ তোকে ফেলে রেখে চলে যাবে। ওকে। রোদের হাত টানাতেই রোজ উঠে পড়ে। রোদের সাথে সামনে এগিয়ে যায়। ওই লোক হতভম্ব হয়ে পড়ে থাকে। ভুল তো তার ছিল, ঠিক আছে, কিন্তু আঘাত সে কখন করলো? উল্টো তাকে বিন্দুমাত্র সুযোগ না দিয়েই এলোপাথারি মারা হলো। আব্বু, কি হয়েছে? আইজান আয়াজের প্রশ্নে রুদ্র হাত ছাড়া দিয়ে বলে, তোর মাকে নিয়ে কমেন্ট করেছে। রোদের এক জবাবেই দুইজন হুড়মুড় করে যে নিজেদের ব্যাগ দিয়ে তাকে মারতে শুরু করে। রোদ আতকে উঠে থামাতে যেতে চায়। রুদ্র তাকে কাছ চেপে বাধা দিয়ে বলে, যাবি না। যাব না কেন? দেখতে পারছেন না ওরা কি করছে? থামাতে হবে, ছাড়ুন। ওহো, ওই বাসটা যেটা ডিজার্ভ করে ওরা তাই করছে। চুপচাপ দাঁড়িয়ে থাক। আপনি দাঁড়িয়ে থাকার হলে আপনি থাকুন, আমি পারবো না। রোদ ছট করে রোদের হাত থেকে নিজের কাঁধ নামিয়ে নেয়। ছেলেদের কাছে ছুটে আসে। ততক্ষণে আশেপাশের লোকজন আইজান আয়াজের থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে। রোদকে দেখে রুদ্রও চলে আসে। দুজন দুজনকে ধরে রেখেও থামাতে পারে না। আইজান তার ব্যাগ থেকে মামপট বের করে রাগে তার দিকে ছুঁড়ে দেয়। আয়াজের ব্যাগ কিছুটা অদূরে পড়ে থাকায় সে মামপট বের করতে পারে না, তাই রাগে নিজের পায়ে জুতো জোড়া খুলে ছুঁড়ে মারে। রোদ ছেলেদের রাগ দেখে হেসে দুজনকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে বলে, রোদ, তুই ওদের কাছে বসে থাক, আমি আসছি। রোদ্র চলে যায়। আইজান আয়াজ গাড়িতে বসে থেকেও রাগে ফুঁসতে থাকে। রোদ দুজনের রাগের তোপে কাঁপতে দেখে মাথায় হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, আব্বু, এত রাগ ভালো নয়, শান্ত হও। তোমরা তোমাদের স্কুলের সামনেই এগুলো কি করলে? এখন সবাই তোমাদের ব্যাড বয় বলবে, ভালো লাগবে? আইজান হাতের উল্টো পিঠে নিজের ঠোঁটের উপরের ঘাম মুছে ফুসফুস করে বলে ওঠে, বললে বলবে, ওই ডোন্ট কেয়ার। ওই পচা লোক তোমায় নিয়ে বাজে কথা বলবে কেন? হোয়াই? আয়াস রোদের ওড়না দিয়ে নিজের মুখের ঘাম মুছে ছোট ছোট মুঠ করে পাকিয়ে নেয়। ভাইয়ের মতো করেই রাগে ফুসফুস করে বলে ওঠে, আব্বু বলেছে তোমায় নিয়ে কিছু বলার হলে শুধু সেই বলবে, অন্য কেউ নয়। তাহলে ওই লোক কেন বলল? আমাদের আম্মুকে নিয়ে কে বলার সে? আমরা ভুল কিছু করিনি, একদম ঠিকই করেছি। রোদ তপ্ত শ্বাস ছেড়ে নিজের ওড়না দিয়ে দুজনের ঘাম মুছে দিতে থাকে। ছোট থেকে রোদ দুজনকে এটাই শিখিয়ে এসেছে। সে সর্বক্ষণ রোদের আশেপাশে থাকতে পারে না, তাই তো ছেলে দুটোকে রেখে যায়। এতে সে নিশ্চিন্তে থাকে, আর রোদের আশেপাশে অন্য কোনো পুরুষও ভিড়তে পারে না।
বাপ ছেলে তিনজনের কাণ্ড ভেবে রোদের চোখ মুখে অসহায়ত্ব ছেয়ে যায়। এখনই এই অবস্থা হলে সামনে এরা কী করবে? সত্যি বাবার মতো হয়েছে। রোদ্র এসে আয়াজের পায়ে জুতা পরিয়ে দেয়, তার পাশে বসে পড়ে। রোদ নিজের ওড়না দিয়ে ওর মুখ গলার ঘাম মুছিয়ে দিয়ে বলে, সামনে থেকে পানির বোতলটা নিয়ে আসুন। ওই ঘটনার পর তাদের চারজন গাড়িতে দেখে ড্রাইভার বেরিয়ে গিয়েছে। রুদ্র পানির বোতল নিয়ে এলে রোদ আইজান আর আয়াজকে খাইয়ে দেয়, রোদের হাতে ধরিয়ে দেয়। দুজনের মাথার চুল এলোমেলো, শার্ট সব গুছিয়ে দিয়ে বলে, আমাদের ভেতরে যেতে হবে। আজ আইজান আর আয়াজের রেজাল্ট দিবে বলে রোদ দুজনেই একসাথে স্কুলে এসেছিল। রোদের কথায় রোদ সম্মতি জানায়, চারজনই গাড়ি থেকে নেমে যায়। আয়াজ যে রোদের হাত ধরে, আইজান তার বাবার হাত ধরে। অতঃপর তারা চারজন একসাথে সামনে নিজেদের গন্তব্যে এগিয়ে যায়। ততক্ষণে আইজান, আয়াজ, রুদ্র তিনজনই শান্ত হয়ে গেছে। তবে মুখে তাদের হাসির লেশমাত্র নেই। রোদের মুখেও হাসি নেই। বাপ ছেলে তিনজন আজ যেই রূপ দেখালো তাতে হাসি থাকার কথাও নয়। সময় গতি বহমান। পরপর দীর্ঘ 7টি মাস চলে গেছে। এই 7 মাসের পরিবর্তন বলতে শুধু অরিন, মেঘা, মারিয়ার মাঝে মাতৃত্বের পরিবর্তন আসে। এছাড়া তাদের পারিবারিক বন্ধন, তাদের একের অপরের প্রতি ভালোবাসা, মুগ্ধতার মায়ার কোনোটাই পরিবর্তন হয়নি। অনুভূতিগুলো পূর্বের মতো সেই একই রয়ে যায়। এই রাতে তুই বিছানা থেকে নেমে আবার বেলকনিতে এসেছিস কেন? বেশি সময় হয়নি, 5 মিনিট হবে। আমার রুমে ভালো লাগছে না। আমায় বললে আমি নিয়ে আসতাম না। মেঘা জবাব করে না। বর্ষণের প্রশস্ত বুকে নিজের শরীর ছেড়ে দেয়। বর্ষণ দুহাতে তাকে আগলে নেয়। মেঘা নিচু স্বরে তাকে ডাকে, শ্যামপুরুষ হো। মেঘা তার এক হাত নিজের পেটের উপর রেখে হেসে বলে, আপনার মেয়ে ফুটবল খেলছে। বর্ষণ নিজের হাতের পৃষ্ঠে স্পষ্ট দুটো ছোট ছোট পা অনুভব করে। তার শরীর জুড়ে অদ্ভুত শীতলতা বয়ে যায়। বুকটা যেন পরিপূর্ণ হয়ে ওঠে। মেঘার ব্যথায় চোখের পানি চলে আসলেও সে খিলখিলিয়ে হেসে ওঠে। বর্ষণ নিজের অস্তিত্বকে অনুভব করার সাথে সাথে মুগ্ধ চোখে মেঘার সেই হাসি দেখে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? থেমে গেলে কি হয়? ছোট পা দুটো নিজের চঞ্চলতা থামিয়ে দিলে মেঘা নীরব হয়ে পড়ে। ভাবনায় বুঁদ হয়ে আকস্মিক বলে ওঠে বর্ষণ। আবারও তাকে বুকের মাঝে আগলে নেয়। মৃদু হেসে বলে, আমরা সময়কে ধরে রাখতে চাই, তাই হয়তো সময় এত দ্রুত চলে যায়। মেঘা তার দিকে ঘুরে আলতো করে তাকে জড়িয়ে ধরে। চোখে চিকচিক করতে থাকা অশ্রুকণা নিয়ে আকুল গলায় বলে, তবুও থেমে যাক না সময়। আমার যে আপনার এই বুকে বহুকাল কাটিয়ে দেওয়ার ইচ্ছে, আপনার বউ হয়ে, আপনার বাচ্চার মা হয়ে। আপনি এই পরিবারের সাথে আরও শতাধিক কিংবা আরও অধিক বছর সময় কাটানোর ইচ্ছে আমার। বর্ষণ দুহাতে তার মুখ আগলে নেয়, কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, নাকে নাক ঘষে হেসে বলে, তাহলে কি তোর ডায়েরিতে আমায় নিয়ে লেখা অভিযোগের পাতা আমি ভালোবাসা দিয়ে শুধরে নিয়েছি? এখনও অভিযোগ রয়েছে নাকি সবগুলোই তুলে নেওয়া হয়েছে? তখন কাঁদিয়েছেন, এখনও কাঁদিয়ে যাচ্ছেন। তফাৎ একটাই, তখন কাঁদিয়েছেন আমায় আপনার কিছু ভাবেন না তা অনুভব করিয়ে, আর এখন আপনার ভালোবাসায় সুখে কাঁদিয়ে যাচ্ছেন। এই কান্নায় আমার কোনো অভিযোগ নেই। তবে প্রেমিক পুরুষ রূপে আমি আপনায় আজও এবং পরবর্তীতে নিষ্ঠুর প্রেমিক পুরুষই বলে যাব। আপনি আমার কাছে এটাই। তখন নিষ্ঠুর হয়েছিলাম বলে আজ তুই আমার বুকে, আমার ঘরের বউ হয়ে আছিস। তাতে কি হয়েছে? কাঁদিয়েছেন তো। বর্ষণ চাপা শব্দে হেসে দেয়। মেঘার বুকে মুখ গুজে চোখ জোড়া বন্ধ করে নেয়। তাদের দুজনের মাঝে নিস্তব্ধতা চলে আসে। একে অপরের উষ্ণ আলিঙ্গনে ডুবিয়ে রেখে নিজেদের অনুভব করে। কিয়ক্ষণ বাদে মেঘা চোখ মুখ খুলে বর্ষণের দিকে তাকায়। চোখের পলক ঝাপটে ধীর গলায় বলে, একটা প্রশ্ন করব আপনাকে? এই পরিবারে আমার জন্ম না হলে অন্য কারো হতো, আপনি কি তাকেও একইভাবে ভালোবাসতেন? আমার মতো করে তাকেও কি এতটা আগলে যত্নে রাখতেন? বর্ষণ জবাব করার জন্য কিছু বলতে চাইলেও পারে না। এর পূর্বেই মেঘার মায়াবী চোখ জোড়া ভিজে ওঠে। সে ছলো ছলো চোখে তাকে অভিমানী কণ্ঠে বলে, আমিও না কতটা বোকা, কী সব বলছি। আপনি তো তখন আমার কথা জানতেই পারতেন না, খোঁজও করে দেখতেন না মাহিরা আহমেদ মেঘা নামে কারো অস্তিত্ব আছে কিনা। আপনি আমার কাজিনদের প্রণয়ের মোহে ডুবে থাকতেন, তাকে যত্নের সাথে ভালোবেসে নিজের বাচ্চার মাও বানিয়ে দিতেন। বলতে বলতে মেঘা বর্ষণের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অভিমানের ঠোঁট ফুলিয়ে মুখের অবস্থা বেহাল করে অভিযোগ তুলে বলে, বর্ষণ ভাই, আপনি আমায় ছেড়ে অন্য কাউকে কি করে ভালোবাসতে পারেন? আমি ব্যতীত অন্য কোনো নারীকে কি করে স্পর্শ করতে পারেন? আপনি খুব খারাপ। আমি আর আপনার সাথে আপনার রুমে থাকবো না, চলে যাচ্ছি আমার রুমে। আমার পিছু পিছু আসবেন না বলে দিলাম, খুব খারাপ হবে, খুব 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 খারাপ।
মেঘা নিজের মন গড়া কথায় নিজে কাঁদতে কাঁদতে চলে যায়। বর্ষণ সেদিকে হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, ধরে নিলাম মুড সুইং, কিন্তু তাই বলে এরকম মুড সুইং? এখানে লজিকটা ঠিক কোথায়? আমারই বা ভুল কোথায়? স্ট্রেঞ্জ। ওর মাথায় এসব উদ্ভট ভাবনা এলো কি করে? হ্যাঁ। বর্ষণ কিছু সময় দাঁড়িয়ে থেকে মেঘাকে ডাকতে ডাকতে তার পিছু ছুটে চলে। এখন যে অভিমানী পাখির অভিমান না ভাঙালে অভিমানের পাহাড় তুলে বসে থাকবে, তখন তার অভিযোগের শেষ থাকবে না। কতগুলো মাস ধরে এখন এটাই বর্ষণের প্রতিদিনকার কাজ হয়েছে। হুটহাট অকারণেই মেঘা অভিমান করে, কখনো আবার তার বাচ্চামও প্রকাশ পায়। বর্ষণ হাসি মুখে সেসব মেনে নেয়। আমি এগুলো খাবো না, চকলেট খাবো, আইসক্রিম খাবো। ওহো, এখন এগুলো পাবে না, এগুলোই খেতে হবে। না, আমি খাবো না, আমার আইসক্রিম চকলেট চাই মানে চাই, এনে দিন। ওরু জেদ করবি না? করবই। রান ফোঁস করে শ্বাস ছেড়ে বোঝানোর স্বরে বলে, ওকে সুস্থ রাখতে হলে তোকে হেলদি খাবার খেতে হবে। এখন আইসক্রিম চকলেট খাওয়া ঠিক নয়। এই এক কথাতেই অরিন দমে যায়। আপেলের টুকরো মুখে নিয়ে গাল দুটো ফুলিয়ে টম করে বলে, হু, আপনি এখন ওর কথা বলে আমায় সব খাওয়াচ্ছেন। আমি শুধু একবার ওর কথা ভেবেই রাজি হয়ে গেলাম। দেখুন খাচ্ছি। রায়ান ঠোঁটজোড়া প্রসারিত করে তার গালে দাঁত বসিয়ে দিতেই অরিন মৃদু আর্তনাদ করে বলে, এই জালিম লোক, আপনি আমার সফট জুলি জুলি গাল দুটো এভাবে বাইট করছেন কেন? গাল আবারও কারো সফট জুলি জুলি হয়? হ্যাঁ হয়তো, এই যে আমার সফট জুলি জুলি গাল। এখন আর আমায় পাটকাঠি বলতে পারবেন না, ফুলে ক্রিকেট বল হয়ে গেছি। তার বাচ্চামো কথায় রায়ান হেসে দেয়, গাল দুটোতে হাত বুলিয়ে দেয়, আদুরে গলায় বলে, আমার জান। অরিন লাজুক মুখে মিটমিটিয়ে হেসে বলে, আমার পরাণ। রায়ান শব্দ করে হেসে ওঠে। মিটমিটিয়ে হাসি লেগে থাকা তার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল ঘষে বলে, এগুলো ওয়ার্ড তোর মাথায় কি করে আসে? অরিন ঠোঁট উল্টে কাজ ঝাঁকায়। রায়ান তার মুখে আবারও ফলের টুকরো দিতে নিলে অরিন মুখ ঘুরিয়ে নেয়। অনিহানিয়া বলে, ওহো, আর ভাল লাগছে না। হো, ওকে, আমরা অন্য উপায়ে ট্রাই করছি। এখানে নিশ্চিত তোর ভালো লাগবে। অরিন চোখ পিটপিট করে আগ্রহী চোখে তাকিয়ে রয়। রায়ান নিজের ঠোঁট জোড়ার মাঝে একটা ফলের টুকরো দিয়ে ঝুঁকে আসে তার মুখোমুখি। আঙুল দিয়ে ইশারা করলে অরিন ইতস্তত করে বলে, আমি ওখান থেকে বাইট নেব? রায়ান ঘাড় দুলিয়ে সম্মতি জানায়। অরিন একবার তার দিকে তাকিয়ে ঠোঁট জোড়ায় থাকা ফলের টুকরোর দিকে তাকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে নেয়। রায়ান তাড়া দেয়। মুখ এগিয়ে নিয়ে রায়ানের ঠোঁটের সাথে তার ঠোঁটের স্পর্শ করতে রায়ান তা আঁকড়ে ধরে, তার মুখের মাঝে ফলের টুকরা দিয়ে দেয়। এরপর শব্দ করে ঠোঁটে চুমু এঁকে বলে, ডু ইউ এনজয় ইট? অরিনের মুখ জুড়ে লজ্জার মৃদু আবার রয়ে যায়। সে হেসে সম্মতি জানায়। রায়ান ওভাবেই তাকে সবগুলো খাইয়ে দিলে অরিন শেষে ঠোঁট জোড়া এড়িয়ে বলে, দারুণ ছিল। রায়ান হাসি মুখে তার গাল টেনে দিতেই অরিন নিজের পেট চেপে চোখ মুখ কুঁচকে নেয়। রায়ান দ্রুত তার মাথা থেকে হাত নামিয়ে পেটের উপর হাত রাখে। অরিন মুখে হাসি নিয়ে বলে, অস্থির হবেন না, এটা স্বাভাবিক। রায়ান নরম চোখে তার দিকে তাকায়, হাসি মুখ দেখে। সেখানে স্পষ্টতর ব্যথা ফুটে আছে। ক্ষীণ শ্বাস ছেড়ে মুখ নামিয়ে ফুলে ওঠা পেটে ঠোঁট ছুঁয়ে স্নেহমাখা কণ্ঠে বলে, আমার ছোট্ট পুতুল, এইভাবে বড় পুতুলকে ব্যথা দিও না। তাকে কাঁদতে দেখলে কিংবা তাকে সামান্য হাট হতে দেখলেও আমার অবুঝ হৃদয় কষ্ট পায়। বি আ গুড গার্ল প্রিন্সেস। রায়ানের কথায় যেন কাজ হয়। অরিনের মুখশ্রী থেকে ব্যথাময় অভিব্যক্তি চলে যায়। রায়ান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে বলে, আমি এগুলো রেখে আসছি, বিছানায় যেন থাকা হয়। অরিন ঠোঁটে ঠোঁট টিপে ঘাড় নাড়ায়। রায়ান চলে যায়। অরিন নিজের পেটে হাত বুলিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, আমার ছোট্ট পুতুল সোনা, দ্রুত চলে আসো। তোমার জন্য তোমার আম্মু তার লাইফের সব থেকে প্রিয় কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে। রোজ রুজুকে কফি দিতে রুমে ঢুকে দেখে আইজান আয়াস পড়ছে। রোজও বিছানায় ল্যাপটপ কোলে আছোয়া হয়ে বসে আছে। এই একটা সময় তিনজনকে একসাথে বহুক্ষণ দেখা যায়। এমনিতেই দুজন বাবার সাথে লেগে থাকে, আর নয়তো বাবা দুই ছেলের সাথে। আপনার কফি। রোজও কফির কাপ নিতে নিলে রোদ বেরিয়ে আসতে পা বাড়ায়। রোজও কাপ নিয়ে তাকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস? নিচে। কেন? কাজ আছে। ওকে, বাট দ্রুত চলে আসবি। রোজের পাংশুটে মুখ দেখে রোদ ঠোঁট টিপে হেসে বেরিয়ে আসে। করিডোরে গিয়ে হাঁটতে যেয়ে সিঁড়ির কাছে অরিনকে একা দেখে এগিয়ে আসে। তুই এখানে কি করছিস? অরিন চমকে ওঠে। সে তো আশপাশটা পুরো ফাঁকা দেখেই বের হয়েছে। রোদের দিকে ঘুরে জোরপূর্বক হেসে বলে, এহে, হাঁটছিলাম। সিঁড়ির এখানে কেন? রুমে ভালো লাগছিল না। ভালো না লাগলেও থাকতে হবে। উফ, তোরা সবাই আমার সাথে এরকম কেন করিস? একটু হাঁটলে কি হয়? তুই স্বাভাবিক মানুষের মতো হাঁটলে অবশ্য আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু তুই একদমই হাঁটার মানুষ নয়।
2 কদম যেন ছুট লাগাস, আমাদের সমস্যা এটাই। চুপচাপ রুমে যা, নয়তো ভাইয়াকে বলে দেব। রোদ তাকে রুমের দরজার সামনে নিয়ে এসে বললেই অরিন ফুসফুস করে রুমে ঢুকে যায়। রোদ দরজা থেকে সরে না, বুকে 2 হাত গুছে দাঁড়িয়ে থাকে। মিনিট 2 বাদে অরিন রুমের দরজা খুলে যায়। দরজা ফাঁক গলিয়ে মাথা বের করে রোদের তীক্ষ্ণ দৃষ্টির কবলে পড়তেই ফ্যাস ফ্যাস করে বলে ওঠে, ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। আমি এখন বড় হয়ে গেছি, বাচ্চার মা হতে যাচ্ছি, তবুও সবাই কেন আমায় বাচ্চা মনে করে। রোদ তার অভিযোগ কানে তুলে না, চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে বলে, রুমে থাকতে হবে তোর। অরিন ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রোদ হাসতে হাসতে নিচে চলে আসে। রান্নাঘরে এসে নদী তাকে দেখতে পেয়েই বলে, রোদ, এই জুসটা একটু মেঘুকে দিয়ে আয় না। আচ্ছা দাও। রোদ তার থেকে গ্লাস নিয়ে আবারও দোতলায় উঠে বর্ষণের রুমে আসে। বর্ষণ রায়ান আপাতত বাড়িতে নেই, তাই সে নক না করেই ঢুকে যায়। মেঘাকে বিছানায় আছোয়া হয়ে বই পড়তে দেখে মৃদু হাসে। সেই কিশোরী বয়সের বই পড়ার প্রতি তার জন্ম নেওয়া আসক্তি একই রয়ে গেছে। শেষ বয়সে হয়তো থেকে যাবে। এইটা খেয়ে এরপর বই পড়। তার কথায় মেঘা চোখ তুলে তাকায়। বই পাশে রেখে তার হাত থেকে গ্লাস নিয়ে বলে, বাবা ছেলে 3 জন তোকে ছেড়েছে? রোদ হেসে পাশে বসে বলে, 2 জন পড়ছে, অপরজন কাজ করছে, তাই ক্ষণিকের জন্য অবসর পেয়েছি। 2 জন একসাথে হেসে ওঠে। পেছনে কারো আসার শব্দে ঘুরে তাকায়, অরিনকে দেখতে পায়। রোদ উঠে যে তাকে বিছানায় নিয়ে আসতে আসতে বলে, তুই কি একটা মিনিটও স্থির থাকতে পারিস না? অরিন রোদের সাহায্যে বিছানায় উঠে বসে, কপাল কুঁচকে বলে, সারাদিন কি রুমে থাকা যায়? রোদ আর এই নিয়ে কথা বলে না। গল্পে মশগুল হয়ে পড়লে অরিন হাফ ছাড়ে। সেও হেসে তাদের সাথে গল্পে মেতে ওঠে। সময়টা ঠিক রাত 9টা বেজে 12 মিনিট। অরিন মেঘাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে 1 ঘন্টার মতো হবে। সেই থেকে বাড়ির সবাই তাদের অপেক্ষারত। বর্ষণ নিজে 2 হাতে মুখ ঢেকে রেখে ফিসফিস করে বলে, এভরিথিং উইল বি ওকে। বর্ষণ যতই নিজেকে বুঝ দিক, তবুও মেঘার জন্য তার বুকের বাঁ পাশের চঞ্চটার গতি বেগতিক হারে বাড়ছে। শরীর জুড়ে ঘামও ছুটেছে। দাঁড়ানোর শক্তিটুকু তার মাঝে নেই। আজ নিজেকে খুব দুর্বল অনুভব করছে। অরিন মেঘাকে হসপিটালে নিয়ে যাবার খবর পেয়ে অফিস থেকে তার বাবা, চাচা, ফুফা রুদ্রের সাথে হসপিটালে চলে এসেছে। আই নো এখন তোর ফিলিংসটা কীরকম, কিন্তু তবুও তোর নিজেকে সামলে রাখতে হবে। আর কিছুক্ষণ অপেক্ষা, কন্ট্রোল ইউরসেলফ। রুদ্র কার চাপড়ে বললেও বর্ষণ কোনো জবাব করে না। কেবল ক্ষীণ শ্বাস ছাড়তেই রুদ্র রায়ানের পাশে এসে দাঁড়ায়। ভয় তারও হচ্ছে। বোনদের সাথে কতগুলো বছর ঠিক করে কথা বলে না। কথা না হলেও ছোট বোনগুলো তার বড্ড আদরের, তাই তো আজ অবধি কাউকে কিছু বলতে পারে না। ওদের যেটা পছন্দ কিংবা যেটা করতে চায় সেটাতেই সায় জানায়। ভিতরে যেতে দেয়নি বলে তোর মুড অফ? তুই ভিতরে গেলে ওর কান্না দেখে ডক্টরকে বলে দিতি, আপনারা কিছু সময় অপেক্ষা করুন, ও শান্ত হলে এরপর না হয় নিজেদের কাজ করবেন। এই জন্যই তোকে ভেতরে যেতে দেওয়া হয়নি। তোর চক্করে আমার মামু হতে টাইম আরও লস হয়ে যেত। রায়ান থমথমে মুখে তার দিকে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, সো ব্যাড জোকস। তোর কথায় একটুও হাসি আসেনি। তোর মতো গোমরা মুখে হাসি আসবেও না। ওর মতো কথা বলিস না, আমি ওর ভাই তাই। রায়ান মৃদু হেসে রুদ্র খিটমিটিয়ে বলে ওঠে, শালা বেয়াদব, আমার বোনের কথা বলতেই অমনি মুখে হাসি চলে আসে। বোন তো আমার জন্যই পেয়েছিস। নোপ, ও আমার ডেস্টিনিতেই ছিল, শালা অকৃতজ্ঞ। রায়ান প্রত্যুত্তর করে না। এখন রুদ্রের সাথে তর্কে জড়িয়ে পড়ার মতো শক্তিটুকুও তার নেই। যে মুখের হাসিতে সে শত বাচ্চামোর সামিল হয়, গত 2 মাস ধরে সেই মুখের হাসি ঠিক করে দেখতে পারেনি। শত মাসব্যাপী ঠিক গেল। এরপর থেকে অরিন শুধু ব্যথায় জর্জরিত কাঁচিয়ে দিনরাত পার করেছে। এটা তার জন্য হওয়ারই ছিল। সে রোদ মেঘা দুজনের তুলনায় অধিক দুর্বল। রায়ানের ভাষায় যাকে বলে পাটকাঠি। এতগুলো বছরের রাগ দেখিয়ে ধমকিয়ে অন্যদিক সামলে নিলেও রায়ান আজ অবধি তার খাবারের প্রতি উদাসীনতা ঠিক করতে পারেনি। এখনও চকলেট, আইসক্রিম এসব খাবার দেখতে পেলেই বাচ্চাদের মতো হামলে পড়ে। রায়ান দীর্ঘশ্বাস ছেড়ে চোখ দুটো বুঝে নেয়। ওরু পাখি, আর কত সময় নিবি? এখনও ডাক আসছে না কেন বলতো? তুই ছাড়া যে আমার বুকের বাঁ পাশটা থমকে আছে। আর সময় নিস না জান। অপেক্ষার প্রহর আরও বেড়ে গেলে তোর দেখা পাবার পূর্বেই আমি না বিদায় নিয়ে নেই। দ্রুত ফিরে আয় জান। ড্রয়িং রুমের মাঝে দোলনায় ছোট্ট 2 ফুটফুটে মেয়ে শুয়ে আছে। একজন বর্ষণের মেয়ে, আশফিয়া মেহেরিন মুন, অপরজন রায়ানের মেয়ে, রায়না আহমেদ অরি। তবে অরিনের কথায় সবাই তাকে পুতুল বলেই ডাকে। অরিনের কাছে তার মেয়ে হলো ছোট্ট পুতুল, ঠিক যেমনটা রায়ানের কাছেও। সবাই নিচে থাকায় দোলনার মাঝে দুজনকেই বর্ষণ রায়ান এখানে নিয়ে এসেছে। মুন এবং পুতুল দুজনেই ঘুমে বিভোর, তাই আর কেউ তাদের কাছে আসছে না।
সবাই তাদের মতো সোফায় বসে কথা বলছে। অরিন মেঘার মেয়ে হয়ে গেল, মারিয়ার এখনো হয়নি। হয়তো 2 থেকে 1 দিনের মাঝে তারও খবর চলে আসবে। এই অবস্থায় কোথাও যাওয়া ঠিক নয় বলে তাই আজ আয়ান মারিয়া দুইজনই তাদের মাঝে অনুপস্থিত। তোকে বলেছিলাম না বড় জিতটা আমারই হবে। কোন জিতের কথা বলেছি জানতে চাইবি না? আজ বলবো। রানের ঠোঁটের হাসি নিয়ে বলা কথায় রৌদ্র ভ্রুজোড়া কুঁচকে বলে, ওকে বল। তোকে আমার বিয়েই বানাবো। আমার মেয়ের সাথে তোর কোনো একটা ছেলের বিয়ে দেব। এরপর তোর সকল বেয়াদবির শোধ উসুল করব। তোর মেয়েকে আমার 2টো ছেলেই বোন মানে। আর ইউ শিওর? রানের চোখের দৃষ্টি আর হাসি দুটোই রৌদ্রকে বিভ্রান্ত করে। সে এমনি আতঙ্কে আছে। অরিন মেঘা দুইজনের মেয়েকে দেখেই নেয়। সে মামা চাচা দুটোই হয়েছে, এটা তার আনন্দের কথা। কিন্তু তার ছেলে দুটো যদি তার হিটলার শ্বশুরের দোয়া নামক বদদোয়ার মতো কিছু করে বসে, তাহলে রৌদ্র আতঙ্কে হুড়মুড়িয়ে উঠে যায়। রায়ান বসে থেকে হাসতে থাকে। এখন থেকে সুযোগ সময় দুটোই তার। রৌদ্র শুধু এভাবেই হুড়মুড়িয়ে দৌড়ে যাবে। রায়ান যেন নিজ ভাবনাতেই অতি আনন্দিত হয়। তাই তো হাসি চাপতে না পেরে হো হো করে হেসে ওঠে। তার সেই হাসিতে বাকিরা গলা খাকারি দিলে নিচের ফোন দেখিয়ে বলে, ওই আমি ফোনে রিলস দেখছিলাম। তারা চোখ সরিয়ে নেয়। রায়ান সোফায় পিঠ এলিয়ে ডান হাতে মুঠ পাকিয়ে ঠোঁট চেপে রাখে। ফোনের স্ক্রিনে মগ্ন হয়। তোরা দুটো এইভাবে কি দেখছিস? আয়াজ চোখ পিটপিট করে বলে, বোন দেখছি। আয়াজের জবাব শুনে রৌদ্র খুশিতে গদগদ হয়ে যায়। ঘাত দুলিয়ে হেসে বলে, ঠিক বলেছিস, আজ এই প্রথম তোর কথা আমার পছন্দ হলো বাপ। দুটোই তোদের বোন। আয়াজার নাকমুখ কুঁচকে নেয়, কথায় অসম্মতি জানিয়ে বলে, না আব্বু, 2টো বোন নয়। আমি পুতুলকে আমার বোন বলে মানি না। মন আমার বোন। রৌদ্র কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে, বোন মানিস না মানে কি? হ্যাঁ দেখ, ওর নামের মতোই ও পুতুল। এত সুন্দর পুতুলকে তুই বোন মানিস না? তার কারণ ও পুতুলের মতোই সুন্দর। ওকে ধরলেও ব্যথা পাবে, কোলে নিতে পারবো না। তাই আমার বোন চাই না। আমার এত সুন্দর বোনকে আমার প্রয়োজন নেই। মন আমার বোন হলে পছন্দ হয়েছে, ও আমার বোন না। সুন্দর বলে বোন মানবি না, এটা কেমন কথা বাপ? আমারও মনকে বোন বলে পছন্দ হয়নি। ও খুব পচা। সেই দিন হসপিটালে কোলে নিতে কান্না করে দিয়েছে। পচা বোন আমার চাই না। পুতুল খুব ভালো, তাই ও আমার বোন। ভাইয়ার বোন মন, আমার বোন পুতুল। ভাইয়া, তুই কখনোই পুতুলকে টাচ করবি না। তোর পুতুল বোনকে টাচ করতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার বোন মন আছে তো, আমি ওকেই কোলে নেব। রোজ চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দুই ছেলে দুজনের কথাগুলো শুনে তার বুকটা ধরফর করে ওঠে। বোন মানে না মানে কি? সেও তো রোদকে বোন মানেনি। বোন না মেনেই কত কিছু হলো। আর এইসব মিনি প্রোডাক্ট দুটো সেই জন্যই কি এসেছে? রোজ 2 হাতে দুজনের মাথা চেপে ধরে বলে, এই মির্জাফর, ঘরের শত্রু বিভীষণ, তোরা কি বলিস এগুলো? দুটোই তোদের দুজনের বোন। মামা তো চাচা তো দুইভাবেই। তোরা বোন মানিস না বললেই হলো। হ্যাঁ আমরা মানি না, কখনো মানবো না। দুজনেই জেদিস্বরে বললে রোদ দাঁত খিচে কিছু বলতে চায়। তখনই রোদ এসে দাঁড়ায়, কপালে ভাঁজ নিয়ে বলে, আপনি এভাবে ওদের দুজনের মাথা চেপে রেখেছেন কেন? কি হয়েছে? আইজান অভিযোগের সুরে বলে ওঠে, আম্মু, আমি বলেছি আমি পুতুলকে বোন মানি না। মন আমার বোন, কিন্তু আব্বু তা মানতেই চায় না। আয়াস সায় জানিয়ে বলে, হ্যাঁ আম্মু, আমিও বলেছি মন আমার বোন নয়, কারণ ও প্রথমে আমার কোলে উঠেই কান্না করে দিয়েছে। তাই আমি পুতুলকে আমার বোন মেনে নিয়েছি। কিন্তু আব্বু এটা শুনেই রাগ করেছে। রোদ দুজনের মাথা থেকে রুদ্রের হাত নামিয়ে তাদের বুঝ দেয়। রুদ্রকে শান্ত কণ্ঠে সরিয়ে আস্তে আস্তে বলে, তারসিরা লোক, ওদের সাথে সাথে আপনিও বাচ্চা হয়ে গেছেন। ওরা এখনও ছোট, এখন বলছে বলুক, বড় হলে ঠিক হয়ে যাবে। আপনি এই নিয়ে ওদের সাথে লেগে আছেন কেন? ওরা দুটো বাচ্চা হয়েও আমাকে কত চালায় না যতটা আপনি চালান। বলদের রানী, আমিও তোকে বোন মানিনি, এরপর কত কি হলো। আর আজ তুই আমার বউয়ের সাথে সাথে দুটো বাচ্চার মাও। ওদের এখন থেকেই বোঝাতে হবে, নয়তো ফিউচারে যে আমার মতোই কাজ করবে। বাজে কথা রাখুন, ওরা এখনও ছোট। আপনি উল্টোপাল্টা চিন্তা করা বন্ধ করুন, তাহলেই হবে। আর একবার যদি ওদের দুজনের পেছনে লেগেছেন, তাহলে আগামী 7 দিন আমি আমার ছেলে 3জনই কারো দেখা আপনি পাবেন না। রোদ তার কথা বলে চলে যায়। রুদ্র ডান হাতে নিজের ঘাট ডলে নেয়, ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, ছলনাময়ী নির্দয় রমণী, তুই আমার দিকটা বুঝবি কি করে? সেই প্রথম থেকে নিজের হিটলার বাপের দলে তো আছিস। আমার কষ্ট তুই ফিল করবি কি করে? আমার বাবার মতো নিজের মাঝ সমুদ্রে ভাসার কোনো ইচ্ছে নেই, তাই আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে। ইয়াপ। রোজু কিছুটা শান্ত হয়ে রায়ানের দিকে চোখ গেলে দাঁত কিরমির করে বলে, শালা বেয়াদব, আমার মাথায় চিন্তার সফটওয়্যার ঢুকিয়ে নিজে রিল্যাক্সে ফোন দেখছে।
পুতুল সোনা, বড় হয়ে তুমি তোমার বাবার এই পিসফুল লাইফটা একদম জাস্ট জাহান্নাম বানিয়ে ছাড়বে, ঠিক আছে? মায়ের থেকেও কয়েক ধাপ এগিয়ে থাকবে। এর জন্য তোমার মামা অলওয়েজ তোমায় সাপোর্ট করবে। ইমন, ইরিন, ইমরান, সুমন চারজন এলে রুদ্র স্বাভাবিক হয়ে যেয়ে তাদের পাশে বসে। ইমরান তাদের সাথে কিছু সময় বসে থেকে উঠে চলে আসে। ঘুমন্ত মুন পুতুলের সামনে এসে দাঁড়ালে আইজান আয়াজ হেসে বলে, ভাই বোন। ইমরান তাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমন্ত দুজনকে দেখে শিশুসুলভ মুখে হাসি ফোটে। সম্মতি জানিয়ে ধীর গলায় বলে, হো আমাদের বোন। আব্বু, আব্বু উঠো উঠো, নানু বাড়ি যাব। মুখটাতে দুটো ছোট্ট তুলতুলে হাতের নরম কোমল আঘাতে রায়ান জোরপূর্বক চোখ মেলে তাকায়। পুতুলের মতো মেয়ে তার মুখশ্রী চোখের সামনে ভেসে ওঠে। তার বুকের উপর বসে দু হাতে মুখ ঠেলে ডাকছে তাকে। এইভাবে ঠেলার অভ্যাস তার মায়ের থেকেই পেয়েছে। শুধু এই অভ্যাস নয়, আর অনেক কিছুই পেয়েছে। সামনে তার দিনগুলো কেমন হবে তা ভেবে রায়ান এখনই উপলব্ধ করতে পারছে। সে কিন শ্বাস ছাড়ে। মেয়ের হাত দুটোতে ঠোঁট ছুঁয়ে দেয়। ঘুম জড়ানো গলায় আদুর কণ্ঠে বলে, উঠছি আম্মু। না না, এখনই উঠবে। মায়ের মতো হয়েছ। পুতুল নিজের দাঁত বের করে বড় একটা হাসি দেয়। রায়ান তার হাসি দেখে আলতো হাতে তার গাল টেনে দিয়ে বলে, তোমার আম্মু কোথায়? পুতুল দু হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলে, আম্মু নাই, আম্মু নাই। নেই মানে? তুমি দেখোনি? খুঁজে পাচ্ছি না। বলতে বলতে ঠোঁট উল্টে নেয়। চোখ দুটো ছলছল করে উঠলে রায়ান তড়িঘড়ি করে উঠে যায়। নিজের এলোমেলো চুলগুলোতে হাত চালিয়ে বলে, কাঁদে না আম্মু? এখনই আমরা আম্মুকে খুঁজে বের করছি। আম্মু এখানেই কোথাও একটা আছে। আব্বুর কোলে আসো। না না, কোলে না, ঘাড়ে উঠবো। কোলে উঠতে হয় আম্মু, আমি ঘাড়ে উঠবো। তার জেদি সুরে রায়ান হার মানে হাঁটু গেড়ে মেঝেতে বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, আসো। পুতুল ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে, গলার দুদিকে পা ঝুলিয়ে বসে যায়। রায়ান তাকে ধরে বসতে বললেই দু হাতে মুঠ করে রায়ানের চুল ধরে, তারপরে মাথায় চিবুক রাখে। রায়ান তার ছোট পা দুটো ধরে পুরো বাড়ির বাগান সবটাই দেখে নেয়, কিন্তু কোথাও অরিনকে খুঁজে পায় না। চিন্তিত হয়ে বাড়িতে ঢুকে ক্যামেরার কথা মনে পড়ে যায়। দ্রুত পায়ে উঠে আবারও রুমে আসে। কম্পিউটার নিয়ে থেমে যায়। পুতুলকে নামিয়ে দিয়ে বলে, তোমার আম্মু এখানেই আছে। কোথায়? বেলকনিতে দেখো। রায়ান ওয়াশরুমে ঢুকে যায়। ছোট্ট পুতুল ছোট ছোট পায়ে ছুটে বেলকনিতে চলে আসে। সেখানে তার মায়ের দেখাও পেয়ে যায়। সে তো এই জায়গা দেখেইনি। দেখে নিলে তার মাকে এত খুঁজতে হতো না। আম্মু, তুমি চকলেট খাচ্ছ কেন? অরিন মুখ ভর্তি চকলেট নিয়ে গোল গোল চোখে তাকায়। তার 2 বছর বয়সী মেয়ে কোমরে 2 হাত রেখে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে আছে। অরিন এখানে প্রায় রায়ানের টি শার্ট পরে থাকে বলে তার মেয়ে তাকে বায়না ধরেছিল টি শার্টের জন্য। রায়ান কতগুলো এনে দিয়েছে। এর মাঝ থেকে একটা অরিন গতকাল রাতে পরিয়ে দিয়েছে। সেই টি শার্ট আর কিছুটা বড় হলেই মেয়ের পা দুটো ঢুকে যেত। এই পায়ের গোড়ালি অবধি টি শার্ট। পা দুটো ছোট, স্লিপার আর চুলগুলো এলোমেলো। মেয়েটার বড্ড আদরে লাগে তার থেকেও অধিক ফর্সা। একটুতেই চোখ মুখ লাল হয়ে ওঠে। মেয়েটা তার এতটা ফর্সা হলো কি করে, সেটাই সে ভেবে পায় না। তারই তো মাঝে মধ্যে ছুতে ভয় লাগে। এই বুঝি ব্যথা পেয়ে যায়। আম্মু, ওগুলো শেষ হয়ে গিয়েছে। তুমি কি রাগ করেছো? পুতুল গুটি গুটি পায়ে এগিয়ে এসে তার গলা জড়িয়ে ধরে কোলে বসে যায়। তার মতো করে ঠোঁট জোড়া এলিয়ে ঘাড় তুলিয়ে হেসে বলে, না না না, রাগ করিনি। তুমি আমাদের বড় পুতুল, তুমি খেলে একটু রাগ করবো না। অরিন 2 হাতে তাকে জড়িয়ে নিয়ে হেসে বলে, তাই? তাহলে তুমি কি? আমি তো তোমাদের ছোট পুতুল। অরিন হাসি নিয়ে চকলেট লেগে থাকা গাল দুটো পুতুলের গালে ঘষে আদরে গলায় বলে, আমার পুতুল সোনা। পুতুল খিলখিলিয়ে হেসে উঠল। নিজের গালে ছুঁয়ে রাখা চকলেট দেখে হাসি চলে যায়। ঠোঁট ফুলিয়ে বলে, তুমি আমার গালে চকলেট মাখিয়ে দিয়েছ, আমিও তোমার গালে চকলেট মাখাবো। অরিন বিনা বাক্যে নিজের গালে গিয়ে দেয়। পুতুল মুখ ভর্তি করে চকলেট নিয়ে অরিনের গালে মাখিয়ে দেয়। এরপর দুজনেই মগ্ন হয়ে যায় খেলার তালে। একজন অপরজনকে চকলেট মাখিয়ে দিতে শুরু করে। দুজনের গাল, মুখ, গলা, টি শার্ট চকলেট লেগে গেলে অরিন মিটমিটিয়ে হেসে বলে, তোমার আব্বু অনেক সময় ধরে খুব শান্তিতে আছে, চলো তাকে ডিস্টার্ব করে আসি। সেও মিটমিটিয়ে হেসে সায় জানায়, হু হু চলো। অরিন তাকে কোলে নিয়ে নিজের পরনের রায়ানের টি শার্ট টেনে টেনে ঠিক করে রুমে আসে। বাবা মেয়ে দুজনেই ঘুমিয়ে থাকতে দেখে সে বেলকনিতে চকলেট খাচ্ছিল। ওয়াশরুমের দরজা নক করতে রায়ান দরজা খুলে দেয়। অরিন তাকে দেখে শুষ্ক ঢোক গিলে। রায়ান হয়তো মাথায় শ্যাম্পু করছিল, তাই চুলগুলো ফেনা উঠেছে। শরীরে কেবল একটা ট্রাউজার, আর সেটাও কোমরের কিছুটা নিচে। উন্মুক্ত বুকটা চক্ষুগোচর হলে রায়ানের হাতের আঙ্গুল আজও আনচান করে ওঠে। সে কোনো রকম মেয়েকে নিয়ে রায়ানের পাশ কাটিয়ে ভেতরে আসে। বাথটবে উঠে মেয়েকে কোলে নিয়ে বসে পড়লে রায়ান এসে তাদের সামনে দাঁড়ায়।
এখানে কি দেখতে পাচ্ছেন না আমাদের দুজনের গালে গলায় টি শার্টে চকলেট লেগে আছে? আমাদেরও শাওয়ার নিতে হবে, তাই এসেছি। পুতুল পানির দেখা পেতেই খেলায় ব্যস্ত হয়ে যায়। রায়ান মেয়েকে দেখে দু হাতে বুকে রাখে। অরিনের উপর ঝুঁকে আসে, বাঁকা হেসে বলে, ইউনিট ক্লিন না? অরিন তাকে বুঝতে সক্ষম হয় না, নিষ্পাপ কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ মেয়ের সাথে খেলায় মগ্ন হলাম, তখনই বুঝতে পারিনি এখন কিরকম লাগছে, তাই ক্লিন তো হতেই হবে। তুই চাইলে আমি করিয়ে দিতে পারি, তো দিন না। রায়ান ঠোঁটের কোণে হাসি নিয়ে গলায় মুখ ডুবিয়ে দিতেই অরিন মাথাটা পিছিয়ে নিয়ে হেলিয়ে নেয়। বড় বড় চোখ করে হতভম্ব মুখে বলে, কি করতে যাচ্ছিলেন আপনি? ক্লিন? গলায় মুখ ডুবিয়ে কে ক্লিন করে? তোর ক্লিন হওয়ার প্রয়োজন আছে, আর আমার চকলেটের ক্রেভিং হচ্ছে, দ্যাটস ওয়াই তোর গলায় মুখ ডোবাতে হচ্ছে। লুচুগুড়ি রাখুন, এগুলো আপনার মেয়ে লাগিয়েছে, বডি ওয়াশ দিয়ে তুলুন। মেয়ে তো ওয়েতে মাখিয়েছে, আর মেয়ের বাবা ওয়েতে তুলবে। অরিন কটমটে দৃষ্টিতে তাকায়, দাঁত কিরমির করে বলে, জালিম লোক। রায়ানের ঠোঁটের হাসি বিস্তৃত হয়, হাসকি স্বরে বলে, আমার ওর পাখি। আম্মু এইদিকে আসো, শীতের পোশাক পরতে হবে। মনের মুখে এক আঙ্গুল পরে গোল গোল চোখে তাকায়। মেঘা শীতের পোশাক হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসতে নিলেই সে এক নাগাড়ে দুদিকে মাথা নাড়িয়ে গোল গোল করে পা দুটো ছুট লাগায়। মেঘাও তার পিছু পিছু ছুটে আসতে আসতে কোমল কণ্ঠে বলে, মন কথা শুনো, এইভাবে ছুটে নামো, পড়ে যাবে। মন ছুটতে ছুটতে সামনে দুটো পায়ে দেখা পেল, দু হাতে চাপটে ধরে মুখ উঁচু করে তাকায়। নিজের বাবাকে দেখে তার মুখের হাসি ফোটে। আব্বু। হো আম্মু। মন মুখে হাসি নিয়ে দু হাতের মুঠোয় বর্ষণের দুটো আঙুল নেয়, পায়ের উপর পা দিয়ে ভর করে মেয়েকে ঘোরায়। এইভাবেই পায়ের পাতার উপর দাঁড়িয়ে বাবার সাথে হাঁটা শিখেছে, তাই এখন এটা তার অভ্যাস। মেঘা দুজনের হাসি মুখ দেখে কোমরে দু হাত গুছে নেয়। মায়াবী চোখ জোড়া কুচকে বলে, বাবার দেখা পেলে অমনি শান্ত হয়ে গেলে তাই না? মন ঘা দুলে মিচকে হেসে বলে, না না, আমি তো এমনিতেই খুব শান্ত। গুড গার্ল। হ্যাঁ খুব শান্ত, তাই তো আমায় সারাক্ষণ তোমার পিছনে ছুটতে হয়। মন মুখ তুলে বাবার দিকে তাকায়। বর্ষণ কোলে নিয়ে গোল গোল মুখটায় স্নেহমাখা পরশ এঁকে দেয়। মন মুখের ভেতর এক আঙুল পুড়ে রেখে খিলখিলিয়ে হেসে ওঠে। বর্ষণ তাকে নিয়ে মেঘার সামনে দাঁড়িয়ে গালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে বলে, ওর তো গাল মুখ ঠান্ডা হয়ে আছে, এখনো শীতের পোশাক পরিয়ে দিসনি কেন? পরিয়ে দিতেই আপনার মেয়ের পিছনে ছুটছিলাম। মেঘা তাকে খপ্পরে পেয়ে শীতের পোশাকে মরিয়ে দেয়। মন ঘাপটে মেরে চুপচাপ বর্ষণের বাহুতে পড়ে থাকে। সে একমাত্র তার বাবার সামনে খুব শান্ত। এমনিতেই মেঘা জেগে থাকায় পুরোটা সময় তার পিছনে না কিছু নিয়ে ছুটতে হয়। এই নিয়ে মেঘা কখনোই বিরক্ত হয় না। সে চায় তার মেয়ে তার মতো চাপা স্বভাবের না হোক। তার জীবনে না হয় একজন শ্যামপুরুষ এসেছিল, যাকে তার চাওয়া পাওয়া নিয়ে কখনোই মুখ ফুটে বলতে হয়নি, নিজে থেকেই সব হাজির করেছে। তার মেয়ের জীবনে যেও সেরকম একজন আসবে তা তো সে জানে না, তাই মেয়ের চঞ্চলতায় কখনো উচ্চস্বরে কিছু বলে না, নাইবা অভিযোগ করে। উল্টো হাসি মুখে আদর মাখা কণ্ঠ নিয়ে বোঝায়, আমার আম্মু। বর্ষণ তার গালে ঠোঁট ছুঁয়ে আদর গলায় বললে মন হেলে মায়ের দিকে অপর গালে বাড়িয়ে দেয়। মেঘা মৃদু হেসে সেই গালে ঠোঁট ছুঁয়ে দেয়। মন দুজনের গালে নিজের ছোট্ট কোমল ঠোঁটের পরশ দেয়। ঠোঁট ফুলিয়ে হাসি মাখা কণ্ঠে বলে, আমার আব্বু আম্মু। তিনজনই একসাথে হেসে ওঠে। বর্ষণ তাকে আরও কিছুটা আদর করে নামিয়ে দেয়। মন তার গোল গোল শরীরটা নিয়ে বেরিয়ে যায়। বর্ষণ মেঘা কেউ তাকে বাধা দেয় না। হয়তো সে এখন আইজান বা আয়াজের কাছে যাবে, নয়তো তার দাদা দাদি নানা নানি কারো কাছে যাবে। মেয়েকে তো প্রস্তুত করে দিলি, মেয়ের বাবাকে প্রস্তুত করে দিতে হবে না? মেয়ে তো বাচ্চা, তাই তাকে প্রস্তুত করে দিয়েছি, কিন্তু মেয়ের বাবা তো বাচ্চা নয়, তাই না? তুই চাইলে এই বয়সে না হয় বাচ্চা হব। মেঘা চোখ মুখ কুঁচকে নিলেও পরক্ষণে হেসে দেয়। বর্ষণের গায়ে শীতের পোশাক জড়িয়ে দিয়ে সরে আসতেই বর্ষণ দু হাতের আঁচলায় তার মুখ আঁকড়ে ধরে। মেঘা চোখ পিটপিট করে বলে, আবার কি হলো? আপনি তো রেডি হয়েছিলেন, শুধু শীতের পোশাক পরাটাই বাকি রয়ে গিয়েছে, সেটাই তো পরিয়ে দিলাম। তবু আমার ঠান্ডা লাগছে। বলেন কি, জ্বর আসছে নাকি? মেঘা ব্যতিব্যস্ত হয়ে তার গালে কপালে গলায় হাত ছুঁয়ে দেখতে শুরু করে। বর্ষণ তার চিন্তিত মুখশ্রী দেখে নিঃশব্দে হাসে। পুরো ঠোঁট জোড়া প্রসারিত করে তার সামনে ঝুঁকে আসে। ফিসফিস করে বলে, অসুখ শরীরে নয়, মনে বাসা বেঁধেছে, আর সেই অসুখের নাম আমার মেঘা, মেঘু পাখি। নিজের ওই কোমল ঠোঁট জোড়ার উষ্ণ স্পর্শ ভেজা দিয়ে আমার সুখ সারিয়ে দে। তোর ঠোঁটের মিষ্টতা আমার সকল রোগের নিরাময়। মেঘা কয়েক পলক তার দিকে হতবিহব্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের পলক ঝাপটে নাই। লজ্জায় নুয়ে পড়ে রক্তিম আভা ছড়িয়ে পড়া মায়াবী মুখশ্রী বর্ষণের আড়াল করতে নিচু করে নিতে চায়,
কিন্তু বর্ষণ দু হাতের আজলায় মুখটা থাকায় পারে না। শান্ত নির্মল চোখ জোড়া নেশাত্ম দৃষ্টিতে আজ দৃষ্টি মেলাতে সক্ষম নয়, তাই চোখে জোড়া বন্ধ করে নিতেই কোমল ঠোঁটজোড়ার পুরো ঠোঁটজোড়ার ভাঁজে অনুভব করে। দু হাতে বর্ষণকে আঁকড়ে ধরে। বর্ষণ নিজের মাঝে তার গুটিয়ে যাওয়া অনুভব করে আজও হাসে। এক হাতে মেঘের গাল থেকে হাত নামিয়ে কোমরের ভাঁজে গলিয়ে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। আয়াস নিজের গায়ে জ্যাকেট জড়িয়ে নিতে নিতে রুম থেকে বের হয়ে আসে। সিঁড়ির কাছে মনকে দেখে দ্রুত পায়ে চলে আসে। মন ঠোঁট ফুলিয়ে তার দিকে তাকিয়ে থাকে। গোল গোল চোখ দুটো, ফোলা ফোলা গাল, ফুলিয়ে রাখা ঠোঁটজোড়া, শীতের পোশাকে আপাদমস্তক মুড়িয়ে রাখা একটা আদুরে মুখ। ছোট্ট শরীর দেখে আয়াজের মুখে হাসি ফোটে না, উল্টো কপাল কুঁচকে বলে, তুই সিঁড়ি দিয়ে নামতে চাচ্ছিলি কেন? মন স্বভাবগত মুখে আঙুল ঢুকিয়ে নেয়। গোল গোল চোখে কয়েকবার তাকিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, আমি নামছিলাম না। আবারও মিথ্যে বলিস? মিথ্যে বলা পচা, আমি মিথ্যে বলি না। তাহলে এখানে কি করছিলি? মন জবাব দেয় না, তার দিকে এগিয়ে আসে। হাত দুটো তুলে ঠোঁটজোড়া এলিয়ে বলে, মাইয়া কোলে 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 নাও। আয়াস পিছিয়ে যায়, বুকে হাত গুজে গম্ভীর স্বরে বলে ওঠে, ওহো ভাইয়ার কোলে যে ওঠ, তোর মতো পচা মেয়েকে আমি কোলে নেব না। গোল গোল চোখ দুটোতে অশ্রু ভর্তি হতে দেখো আয়াস নির্লিপ্ত দাঁড়িয়ে থাকে। আইজান রুম থেকে বেরিয়ে মনকে কাঁদতে দেখে তড়িঘড়ি করে এগিয়ে এসে কোলে তুলে নেয়। শান্ত করায় ব্যস্ত হয়ে যায়। আয়াস সেদিকে বিরক্ত চোখে তাকায়। এখন তার ভাই তাকে এই মেয়ের কান্নার জন্য ধমকাবে। এই মেয়ে জন্ম হওয়ার পর থেকে সে তার ভাইয়ের কাছে ধমক খেয়েই আসছে, অথচ এর পূর্বে তার দু ভাইয়ের মাঝে কতই না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আয়াস নিজ ভাবনায় অনীহা নিয়ে মনে থেকে চোখ সরিয়ে নেয়। তুই ওকে কাঁদিয়েছিস কেন? আমি কাঁদাইনি, ও তো তোর সামনেই দাঁড়িয়ে কাঁদছিল, তাহলে থামাচ্ছিলি না কেন? আমি কি ওকে কাঁদতে বলেছি? ও নিজ ইচ্ছাতে কাঁদছিল, নিজ থেকেই থেমে যাবে। আয়াস, ও আমাদের ছোট বোন। ভাইয়া, আমি তো বলেছি ওকে আমার বোন বলে মানি না। এরকম পচা বোন আমার চাই না। তুই ওর থেকে দূরে থাকবি। তুই তোর আদরের বোন নিয়ে দূরে থাক। যাকে দেখে তাকেই বলে কোলে কোলে, হাঁটতে শিখেছে, এখন আবার কোলে কেন? আইজান রাগী দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থেকে মনকে কোলে নিয়ে নেমে যায়। তারা চলে গেলে আয়াস ক্ষীণ শ্বাস ছাড়ে। অতিমাত্রায় ক্ষোভ নিয়ে বলে, বেয়াদব মন, এভাবে কান্না করে সবার মন জয় করে নিয়েছিস। তোর জন্য আমার ভাই এখন আমার সাথে রাগ করে। বড় হয়ে নে, এরপর সব শোধ তুলব। বিছানায় ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার মাঝে রোদ নিজের পিছনে রৌদ্রের উপস্থিতি অনুভব করে থমকে যায়। ইতস্তত করে ঘুরে দাঁড়ায়। কিছু বলবেন? রোদের এক হাত পকেটে গুজে রাখা, অপর হাতের আঙুলগুলো রোদের চুলে চালিয়ে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, হো, ছেলেরা এখন তোর খোঁজ করবে না। তাই কি? আই নিড ইউ রাইট নাও। রোদ তড়িঘড়ি করে পিছিয়ে যায়। অপ্রস্তুত হয়ে মিনমিন স্বরে বলে, পাগল হয়ে গেছেন? দিন দুপুরে যখন তখন শুরু হয়ে যান। এখন আমাদের ওরদের নিয়ে আসতে হবে, তাই দ্রুত প্রস্তুত হন। আই প্রমিস, বেশি টাইম নেব না। চুপ করবেন? রোদ এত সময় শান্ত স্বরে কথা বলল। রোদকে রাজি হতে না দেখে দাঁত কিরমির করে বলে, বলদের রানী, তুই কাকে ধমকাচ্ছিস? ধমকালাম কোথায়? তাহলে যা চাইছি দিয়ে দে। কচু দিব, বেয়াদব। রোদ মুখ বাঁকিয়ে বন্ধ দরজার দিকে ছুটতে নিলে রোদ হাতের মুঠোয় নিয়ে নেয়। ঘন কালো লম্বা চুলগুলো চেপে ধরে কটাক্ষ স্বরে হেসে বলে, জাস্ট সি, তোর শখের চুলগুলো অলওয়েজ আমায় সাপোর্ট করে। এমন করেন কেন? কেমন করি? রোদ এক হাতে মাথা চেপে অসহায় চোখে তার দিকে তাকিয়ে থাকলে রোদ তার চুলগুলো ছেড়ে সামনে এসে দাঁড়ায়। রোদকে ঘুরিয়ে দু হাতে বাহু চেপে চুলের উপরে ঘাড়ে মুখ গুজে দেয়। রোদ হেসে দেয়, আপনি এত পাগলাটে কেন? তোর মতে বলদের রানীর প্রেমে মজেছি তাই হয়তো। এর মানে কি? এর মানে হলো তোর ফাঁকা মস্তিষ্ক। রোদ কপাল কুঁচকে নিলে রোজের বুকে শরীর ছেড়ে দেয়। হাত দুটো পেটের উপর রাখা, রোজের হাতের উপর রাখে। কোমল কণ্ঠে বলে, আপনার শীত করছে না? বুকে আগুন ঝাপটে ধরে রেখেছি, ঠান্ডা ফিল হবে কি করে? আমি আগুন? ইয়াপ। তাহলে আপনি কি? পানি তো বলা যাবে না, আপনার সাথে একদমই যায় না। আপনি হলেন অগ্নিগিরি, উত্তপ্ত লাভা, হুটহাট ফুসে ওঠেন। রোদ, মুড খারাপ করবি না। আপনি ভালো মোডে ছিলেন কবে? রোদ তপ্ত শ্বাস ছেড়ে তাকে মুক্ত করে দেয়। এক হাতে রোদের গলার ভাঁজে চেপে মুখ উঁচু করে দাঁতে দাঁত পিষে বলে, বলদের রানী, আমার মাথা গরম না করলে তোর হয় না? রোদ সরল গলাতে বলে, আপনি তো আমার আগুন বলেন, এখন আগুন হয়ে আপনার মাথা কি করে ঠান্ডা রাখি বলুন তো? রোদের ঠোঁটের কোণে হাসি ফোটে। রোদের ঠোঁটে ঠোঁট চেপে রাখা রক্তিম ঠোঁট জোড়ায় চোখ বুলিয়ে বলে, কিন্তু এই আগুন আমার সংস্পর্শে এসে পানি হয়ে যায়। তার চোখের দৃষ্টি রোদের বুঝতে সময় লাগে না। আতঙ্কিত হয়ে দ্রুত গতিতে মাথা নাড়ায়, ভয়ত্ব স্বরে বলে, ওহ আমি চাই না।
কিন্তু আমি চাই। হাজব্যান্ড হচ্ছে ওয়াইফের ইচ্ছে। আমি দেখতে চাইছি, দ্যাটস মিন তোকে দেখাতেই হবে। আমাদের লেট হয়ে যাচ্ছে, হচ্ছে না। রোদ ছটফট করতে গেলে রুদ্র তাকে নিচের দিকে ফেরায়, বাঁ হাতে রোদের মাথার পিছনে চেপে ধরে। টানা টানা চোখ দুটার ভয়াত দৃষ্টি দেখে চোখ বুলিয়ে আদুরে গলায় ডেকে ওঠে, সানফ্লাওয়ার। সেই শীতল আদুরে গলায় রোদের ছটফটানি থেমে যায়। ভাসা ভাসা চোখ দুটো নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, প্রতিবারের ন্যায় আচ্ছন্ন হয়ে যায়। অজান্তেই হাত বাড়িয়ে রুদ্রের উদম প্রশস্ত বুকে রাখে। ফাঁকা ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে ব্যাকুল কণ্ঠে বলে, ওই নামে আবারও ডাকুন। রুদ্র তার মুখের উপর ঝুঁকে পূর্বের থেকে অধিক শীতলতা ও স্মিত হেসে বলে, সানফ্লাওয়ার, মাই সানফ্লাওয়ার। রোদ এক হাতে তার চোয়ালে রাখে, ব্যাকুল হয়ে থেকেই ধীর গলায় বলে, বিশ্বাস করুন, আপনি আমার বেঁচে থাকার শক্তি। আমি এই রোদ তো অনেক আগেই মরে গিয়েছিলাম। দেহে প্রাণ থেকেও একটা জীবন্ত পুতুল হয়েছিলাম। সেই পুতুলের নির্জীবতা কাটিয়ে তার কলঙ্ক ভুলে তার মাঝে আবারও অনুভূতির আন্দোলন তুলেছেন। নিজের করে এতটা যত্ন রেখে তাকে নিজের সমস্ত ভালোবাসা দিয়ে প্রাপ্য অধিকার তাকে বুঝিয়ে দিয়েছেন। আপনার ভালোবাসতে যে আমার এক জীবনে কম পড়ে যাবে। এতটা সুখে থাকা, ভালো থাকা কখনোই তো আমার প্রত্যাশাই ছিল না। এতটা ভালো কেন বাসলেন? তার ব্যাকুল চাহনি, কণ্ঠের আকুলতা সবই রোদের মাঝে শীতলতা ছড়িয়ে দেয়। চোখে চোখ রেখে আত্মসমর্পণের সুরে বলে, কারণটা তুই নিজেই। ভালোবাসা, ভালো লাগা এসবের অনুভূতি কেমন হয় সেটা কখনোই জানা ছিল না, কিন্তু যখন একটু একটু করে তোকে অনুভব করতে পারছিলাম তখন থেকেই বুঝতে পেরেছি আমার অনুভূতির সাম্রাজ্যটা জুড়ে তোরই পদচারণ। তাহলে কি করে তোকে ভালো না বেসে থাকি? তোকে ভালোবাসার মাঝ দিয়ে আমাদের জীবনের শ্রেষ্ঠ সুখ বউ। অ্যান্ড অলসো জাস্ট রিমেম্বার ইট, আমি তোকে জীবনের সেই অসমাপ্ত অধ্যায় যার কোনো শেষ নেই। রোদ চোখ জোড়া বন্ধ করে নেয়, আনন্দপূর্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ে তার রক্তিম গাল দুটো সিক্ত হয়ে ওঠে। রোদ নিজের ঠোঁট জোড়ার পরশে সেই অশ্রুগুলো নিজের মাঝে শুষে নেয়। মুখ বাড়িয়ে কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, মিয়াই নাও। রোদ চোখ জোড়া বন্ধ করে হেসে বলে, আপনি আমায় ছলনাময়ী বলেন, অথচ এখন ছলনা কে করছে? তোর মতো ছলনাময়ীর সাথে থেকেই ছলনা শিখেছি। প্রথম ছলনা কে করেছিল? মাতাল হওয়ার অভিনয় আমি করেছিলাম? আমি করেছি। তার স্বীকারোক্তি শুনে রোদ কিছু বলতে গেলে রোজ পরবর্তী কথাতে কিছু বলতে পারে না। কিন্তু আমার বুকের বাঁ পাশের যন্ত্র, প্রতিটা স্পন্দন তোর নামে নিয়ে সবচেয়ে বড় ছলনাটা তুই করেছিস। তাহলে কি এখন আমায় এ নিয়ে আক্ষেপ করা উচিত? ওহো, তোর পাগলাটের স্বামীকে তোর বেশি বেশি ভালোবাসা দেওয়া উচিত। সে কাছে যেতে চাইলে কবুতরের ছানার মতো ছটফট না করে নিজেকে সমর্পণ করে দিবি। আচ্ছা, দিয়ে দিলাম। কতটুকু সময়ের জন্য? সারা জীবনের জন্য। রোদ তার মুখ তুলে রোদের চোখের দিকে তাকায়। রোদ অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। রোদ আর অপেক্ষা করে না, রক্তিম ঠোঁটজোড়ার দিকে এগিয়ে যেতে রোদ আকস্মিক বলে ওঠে, ভালোবাসি রোদ। রোদ থেমে যে হেসে দেয়, দু হাতের মাঝে রোদের গোলগাল মুখ আঁকড়ে ধরে বলে, আমিও ভালোবাসি বলদের রানী। ভালোবাসাময় বাক্য সম্বোধন শুনে রোদ চোখ কুঁচকে নেয়, কিঞ্চিত মুখ বাঁকিয়ে বলে, তারসিরা লোক, তোরই তো। রোদের কুচকানো চোখ ঠিক হয়ে যায়। রক্তিম ঠোঁট জোড়ার সাথে সাথে চোখ দুটো হেসে ওঠে। সম্মতি জানাতে ঘাড় দুড়িয়ে বলে, হ্যাঁ আমারই। গন্তব্যে এসে গাড়ি থেমে গেলে রোদ, বর্ষণ, মেঘা, আইজান, আয়াস নেমে আসে। বর্ষণ যে আইজানের কোল থেকে মনকে চাইলে আইজান বিনা বাক্যে দিয়ে দেয়। এরপর তারা সামনের দিকে এগিয়ে যায়। তারা এসেছে রায়ান অরিন পুতুলকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে যেতে। আজ 2 বছর পর তারা আবার আসছে। মন তার বাবার কোল থেকে কোনো একজনকে দেখতে পেয়ে হাত দুটো মুঠ করে শার্ট খামচে ধরে বলে, কোলে কোলে। ভদ্রলোক থেমে যায়। বর্ষণ মেয়ের হাত থেকে তার শার্ট ছাড়িয়ে বিনয় কণ্ঠে বলে, এক্সট্রিমলি সরি। সে হেসে বলে, নো, ইটস ওকে। সে চলে যেতে চাইলেও পারে না। মন কাঁদতে কাঁদতে কোলে নিতে বলে। মেঘা কপাল কুঁচকে বলে, তুই ওনাকে চিনিস? জানিস? এর আগে কখনো দেখেছিস? মন ফুপিয়ে ফুপিয়ে মাথা নাড়ায়। মেঘা না চাইতেও হেসে দিয়ে বলে, তাহলে কোলে উঠতে চাইছিস কেন? আমি উঠব কোলে কোলে। মন তার কোলে উঠে তবেই শান্ত হয়। রায়ান অরিন তাদের মেয়েকে নিয়ে চলে আসলেই ভদ্রলোক চলে যায়। মন পুতুলকে দেখে হেসে বলে, পুতুল সোনা। পুতুল তাকে দেখে বাবার কোল থেকেই হাসে। মেঘা অরিনের সামনে দাঁড়িয়ে ঝাপটে ধরতে নেয়। অরিন তাকে পাশ কাটিয়ে বর্ষণের কোলে থাকা মনকে চোখের পলকে টপাটপ কয়েকটা চুমু এঁকে দেয়। ফুলো ফুলো গাল দুটো নিজের গাল ঘষে হেসে বলে, আমার মন বেবি। মন তার হাত দুটো অরিনের গালে রাখে, ফিসফিস করে হেসে বলে, ফুপি। মেঘা দুজনের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে হতবাক গলায় বলে,
আমায় দেখেও না দেখার ভান করে ওর কাছে যে এখন বেবি বেবি করছিস। এখন তোদের কোনো প্রয়োজন নেই, আমার মন বেবি আছে তো। ও এসেছে কার থেকে? অরিন জবাব না দিয়ে ভেংসি কাটে। রোদ মেঘা হেসে রায়ানের কোল থেকে পুতুলকে নিয়ে নেয়। রোজ রায়ানকে নিচের দিকে এগিয়ে আসতে দেখে পরনের জ্যাকেট টেনে পকেটে হাত গুজে মুখ ঘুরিয়ে নেয়। রায়ান তাকে দেখেও দেখে না। পাশ কাটিয়ে যে আইজান আয়াসকে কোলে তুলে নিতে রোদও দাঁত কিরমির করে বলে, শালা বেয়াদব। রায়ান তার পেছন থেকে খ্যাক করে বলে ওঠে, তুই শালা বেয়াদব। আইজান আয়াস দুজনই রায়ানের কোল থেকে নামার জন্য ছটফট করে একত্রে বলে, ফুপা আমরা এখন বড় হয়েছি, কোল থেকে নামাও। রায়ান তাদের নামিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কোথায় বড় হয়েছিস? এই যে হাতে পায়ে, উচ্চতায়, সবভাবেই। রায়ান হেসে দুজনের চুল এলোমেলো করে দেয়। রৌদ্র বর্ষণের সাথে কথা বলে। রোদ মেঘা অরিনের সাথে কথা বলতে বলতে মন আর পুতুলের হাত ধরে দুজন আইজান আর আয়াজের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া! তাকে দেখতে পেয়ে আয়াজ খুশি হয়ে যায়। কোলে তুলে নিয়ে আদর করে দিলে পুতুল দুগালে হাত রেখে জড়িয়ে ধরে গাল ভিজিয়ে দেয়। আয়াজ তার উপর রাগ দেখায় না, উল্টো প্রশ্রয় দিয়ে হেসে দেয়। পুতুল এবার আইজানের দিকে হাত বাড়িয়ে হাসি মুখে বলে, ভাইয়া কোলে নাও, তুই আমার বোন না, মন আমার বোন। আইজান জবাব দিয়ে মনকে কোলে নিয়ে চলে যায়। পুতুল ছলো ছলো চোখে আয়াজের দিকে তাকায়। আয়াজ তাকে নিয়ে পা বাড়িয়ে বলে, কাঁদে না বোন, আমি কোলে নিয়েছি না, তুই আমার কোলেই থাকবি, ভাইয়ার কাছে যেতে হবে না, ওকে? পুতুল তার কাঁধে মাথা এলিয়ে ঘাড় তুলে আয়াজের রক্ষতায় অভিমানী করে ঠোঁট ফুলিয়ে রাখে। তাদের দুজনকে গাড়িতে উঠতে বসতে দেখে রোদ, রায়ান, অরিন, বর্ষণ, মেঘাও এসে গাড়িতে উঠে যায়। সুমনের আপনার আর ছেলেদের সব কিছু নিয়েছেন তো? ইরিন বলে আবারও ব্যস্ত হয়ে যায়। ইমন সোফায় গম্ভীর মুখে বসে থেকে ইরিনের ছোটাছুটি দেখে। একসময় নিচে যেন হাঁপিয়ে ওঠে। হাত বাড়িয়ে ইরিনের হাত চেপে ধরতেই ব্যস্ত কদম থেমে যায় তার। ইমন তাকে একটানে কাছে নিয়ে আসে, নিজের উড়োতে বসায়। কি করছেন? একটু শান্ত হয়ে বসে থাক। বসে থাকলে চলবে? ও বাড়ি যে ওখান থেকে আবার গ্রামে যেতে হবে, আমার কত কাজ, ছাড়ুন। ইমন তার ব্যস্ততা কানে তুলে না। ইরিনের মাথার পিছনে হাত চেপে আলগোজে ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ইরিনের ছটফটানো থেমে যাওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বরও রোধ হয়ে আসে। সে শান্ত হয়ে যেয়ে দু হাতে ইমনের শার্ট খামচে ধরে। চোখ জোড়া তাদের নিজ উদ্যোগে বন্ধ হয়ে যায়। লাগাম ছাড়া লোক। ইমন হেসে গলায় মুখ গুজে দেয়। সেখানে মুখ ঘষে কণ্ঠে শীতলতা এনে আদরে গলায় ডাকে, ওয়াইফি। বউ? বলুন স্বামী। গ্রামে যেয়ে কিন্তু আমার সাথেই থাকবি। দিনের শুরুতে তোর যতই ব্যস্ততা থাক না কেন, দিনের শেষে রাতের এই নরম কোমল শরীরটা যেন আমার কাছেই পেয়ে যায়। ইরিন তার চুলের ভাঁজে হাত গুলিয়ে হেসে বলে, এর জন্যই এত ভালোবাসা দেখানো হচ্ছে? ভয় নেই, দিনের শুরুতে এবং শেষে আপনার পাশে, আপনার বুকেই আমায় পাবেন, নিশ্চিন্ত থাকুন। ভালোবাসি রূ পাখি। ইমন তার গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। ইরিন তার চুলের ভাঁজে ঠোঁট জোড়া চেপে মৃদুস্বরে বলে, আমিও ভালোবাসি। আপনার মতো অধিক ভালোবাসতে না পারলেও নিজের সবটা দিয়ে নিজের মতো করে আপনাই ভালোবাসি। ইমরান বুকে হাত গুজে থমথমে মুখে তার সামনে বসে থাকা তিনটে প্রাণের দিকে তাকিয়ে থাকে। পুতুল, মন, আয়রা মেহজাবিন, আয়ান ও মারিয়ার মেয়ে। পুতুল মন হওয়ার 3 দিন বাদে সে হয়েছে। এখন তারা সবাই গ্রামের সেই চেয়ারম্যান বাড়িতে আছে। প্রথমে ছোটদের সবাইকে খাইয়ে বড়রা এখন খেতে বসেছে। আর তাই 3 জনকে দেখে রাখার দায়িত্ব ইমরানের উপর পড়েছে। ঠিক করে বস। সোফায় পা দুলিয়ে হাঁটুর উপর হাঁটু রেখে 3 জন টান টান করে বসে। ইমরান গম্ভীর স্বরে বলে, কোনো কথা নয়, ওকে? 3 জনের ঠোঁটে আঙুল চেপে গোল গোল চোখে মাথা নাড়ায়। পুতুল মন ঠোঁটে আঙুল চেপে ভদ্র হয়ে বসে থাকলেও আয়রা তা পারে না। ফিসফিসানোর শব্দ শুনে ইমরান তাদের থেকে চোখ সরিয়ে আয়রার দিকে তাকায়। সে 2 হাতে মুখ চেপে ফিসফিস করে হাসছে। বড়রা কিছু বললে শুনতে হয়। বেয়াদবের মতো হাসছিস কেন? আমি হাসছি না। আবার মিথ্যে বলিস? এর জন্যই তোকে আমার বোন বলে পছন্দ হয় না। পচা মেয়েরা মিথ্যে বলে। বকছো কেন? কোথায় বকেছি? এই যে এখন। সে ঠোঁট ভেঙে কাঁদতে নিলেই ইমরান তড়িঘড়ি করে সামনে এসে দাঁড়ায়। মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদে না, আর বকবো না। তাহলে ফোন দাও। তার চোখ পিটপিট করে থাকা দেখে বাচ্চা সুলভ চাহনি। ইমরানের মুখ শক্ত করে নেয়। আবারও কিছু বললে কেঁদে মাথা খাবে, তাই চুপচাপ ফোন দিয়ে দেয়। ফোনের লক নেই, তাই আয়রা খুশি মনে ইচ্ছে মতো ভিডিও ছেড়ে পুতুল মন দুজনের সাথে পা দুলিয়ে দুলিয়ে ফোন দেখতে শুরু করে। ইমরান তাদের সামনে সোফায় বসে 3 জনকে দেখে। ক্ষীণ শ্বাস ছেড়ে বলে, জাস্ট ইম্পসিবল।
কুয়াশা ঢাকা একটা সকাল। ইরিন, রোদ, অরিন, মেঘা, মারিয়া তাদের বাড়ি থেকে কিছুটা দূরে ধান খেতে দাঁড়িয়ে আছে। রোদ মেঘা অভ্যস্ত ভরে উঠে যাওয়ায় এই শীতের মাঝেও তাদের সেই অভ্যাস বদলায়নি। তাই দুজনে ভোরে এই শীতের কুয়াশাচ্ছন্ন সকাল উপভোগ করছে। সাথে ইরিন, অরিন মারিয়াদের জোরপূর্বক নিয়ে এসেছে। কি সুন্দর, তাই না? ইরিন মারিয়ার চোখে তখনও ঘুম। অরিন ঘুমে প্রায় ঢুলছে। ইরিনের কাঁধে মাথা এলিয়ে হাই তুলে বলে, আজকের সকাল যতই সুন্দর হোক তার চেয়ে অধিক আমার ঘুম প্রয়োজন। শীতের সকালে এই সময় আমায় তুলে নিয়ে এসে তোরা ঠিক করিসনি। তার অভিযোগ শুনে রোদ হেসে বলে, শহরের উঁচু উঁচু দালানের ভিড়ে কখনো এই সৌন্দর্য দেখতে পাবি? অরিন সোজা হয়ে দাঁড়ায়। রোদের দিকে এগিয়ে আসতে নিলেই স্কার্টে পা বেঁচে ধপ করে কাদাযুক্ত ভেজে জায়গায় পড়ে যায়। চারজন তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ইরিন মারিয়া যে তাকে টেনে তুললে মেঘা ঠোঁট জোড়া উল্টে বলে, ওকে দেখে কেউ বলবে ও এক বাচ্চার মা এখনো আগের মতোই রয়ে গেছে। না ছুটলে তুই হাঁটতে পারিস না? আমি তো ঠিক করেই হাঁটছিলাম, তাহলে ওখানে পড়লি কি করে? স্কার্টে পা বেজে। ইরিন তাদের দুজনকে থামিয়ে বলে, হয়েছে, এবার বাড়ি চল, ফ্রেশ হতে হবে। ফ্রেশ হবার কথা শুনে অরিনের মুখ শুকিয়ে আসে। এই শীতের সকালে তাকে গায়ে পানি ঢালতে হবে? এই উঠুন। রোদের বুকে ঠেলে ডাকতে থাকে। রোজ বিরক্তি নিয়ে তাকায়, খিটখিটে গলায় বলে, এই অসময় ডিস্টার্ব করিস কেন? জানিস না 8টার আগে আমি ঘুম থেকে উঠি না। আমার নিজের পায়ে নিজে কুড়াল মারার কোনো ইচ্ছে নেই। আপনাকে ডাকছি কারণ আব্বু চাচুরা ডেকে উঠাতে বলেছে। গ্রামে এসে পড়ে পড়ে ঘুমালে কি হবে? তাই এই সময় আপনাদের নিয়ে হাঁটতে বের হবে। রোদের দিকে পিট করে শুয়ে নিজেকে কমফোর্টারে মুড়িয়ে নেয়। রোদের কথায় কোনো প্রত্যুত্তর করে না। আপনি উঠবেন না? না। রোদ চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে থাকে। পানির গ্লাস হাতে নিয়ে তা থেকে এক মুঠ পানি রোদের মুখে ছিটিয়ে দেয়। শীতের সকালে ঠান্ডা পানির স্পর্শে রোদ হুড়মুড়িয়ে উঠে বসে। তড়িঘড়ি করে মুখের পানি মুছে রাগী দৃষ্টিতে রোদের দিকে তাকায়। রোদ তার সেই দৃষ্টি দেখে ভ্রুক্ষেপহীন থাকে। উল্টো রোদের রাগীর মুখ তার নিকট যেন হাস্যকর মনে হয়। তাই মুখ চেপে গা দুলিয়ে হাসতে থাকে। বলদের রানী, সকাল সকাল থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? আমার গায়ে পানি মারলে কেন? কেন আবার আপনায় ঘুম থেকে তুলতে? রোদ্দু তার দিকে তেড়ে আসতেই রোদ্দু ছুটে রুমের অন্য পাশে চলে যায়। দু হাতে গ্লাস শক্ত করে চেপে ধরে মিনমিন স্বরে বলে, দেখুন, আমায় এখন কিছু করতে আসলে আমি চিৎকার করব। তো চিৎকার করায় আমার কি হবে? অন্যরা ভাববে আপনি আমার সাথে উল্টে পাল্টে কিছু করছেন। রোদ্দু তার নিকট এগিয়ে আসতে আসতে হেসে বলে, তাদের ভাবতে এখন বাকি রয়ে গেছে বউ বানালাম, বাচ্চার মাও বানিয়েছি, এরপর আর কি ভাবার রয়ে গেল বলতো? আমি তাদের সেটা ভাবতে হেল্প করব। রোদ তার দিকে এক হাত দূরত্বে থাকাকালীন রোদ নিজের হাতে থাকা গ্লাস দেখিয়ে হরহরিয়ে বলে, কাছে আসবেন তো গ্লাসের সবটুকু পানি ছুঁড়ে মারবো। রোদ দমে যায়। থেমে যেতে দেখে রোদ মিটমিটিয়ে হেসে গানের সুরে বলে, আহা কি ছোঁয়া, নিশি দিন, শিহরণে কাটে বেলা। তার হাসি রোদের কাছে অতি পছন্দের হলো আজকে এই সময়টায় সেই হাসি দেখে রাগ আর বিরক্তি তরতরিয়ে বেড়ে যায়। তবে কিছু না বলতে পেরে নিঃশব্দে চোখ রাঙিয়ে ফ্রেশ হতে চলে যায়। রোদ নিজের জায়গায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলে, তাছাড়া লোক আপনায় বিরক্ত করতে এত শান্তি কেন বলুন তো? অরিন শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রুমে ঢুকে। বিছানায় কমফোর্টার মুড়িয়ে বাবা মেয়েকে শুয়ে থাকতে দেখে তার হিংসা হয়। সে শীতে কাঁপছে আর দুজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মেয়ের উপর মায়া করে অরিন কিছু করে না, তবে বিছানায় উঠে রায়ানের পাশে গা থেকে কমফোর্টার সরিয়ে দেয়। টি শার্ট গলিয়ে সবেমাত্র গোসল করে বেরিয়ে আসা ঠান্ডা হাত দুটো রায়ানের শক্ত বুকের গঠনে চেপে ধরতে রায়ানের ঘুম ভেঙে যায়। গায়ে কমফোর্টার না থাকায় এর মাঝে আবার অরিনের শীতল হাত। রায়ান হিমশীতল দৃষ্টিতে অরিনের দিকে তাকায়। অরিন চোখ পিটপিট করে বলে, জালিম লোক, আপনার ঠান্ডা লাগছে না? রায়ান দাঁতে দাঁত চেপে অরিনের হাতের কবজি দুটো চেপে ধরে উঠে বসে। যত সম্ভব গলার স্বর স্বাভাবিক রেখে বলে, সকাল সকাল এভাবে ডিস্টার্ব করছিস কেন? আমি এই সকাল সকাল গোসল করে শীতে কাঁপছি, আর আপনি কমফোর্টারে আরামে ঘুমিয়েছিলেন। আমি এটা ঠিক মেনে নিতে পারছিলাম না, তাই ডিস্টার্ব করতে চলে এলাম। তার নির্লিপ্ত দেওয়ার স্বীকারোক্তিতে রায়ান বাঁকা হাসে। দুজনের অবস্থান পাল্টে ফেলে। অরিনকে নিচে ফেলে নিচে তার উপর ভর ছাড়ে। দু হাতের কবজি তখনও এক হাতের মুঠোয়। গলায় মুখ ডুবে অপর হাত অরিনের কুর্তি গলিয়ে এমনিতেই নিজেদের রাজত্ব চালাতে শুরু করে। তাহলে আরও একবার শাওয়ার নিতে প্রস্তুত হয়ে যা। অরিন ছটফট করে মুষ্টি উঠে বলে, যখন তখন শুরু হয়ে যায় তাই না? শুনুন বলছি।
তুই যখন তখন আমার সামনে আসিস কেন? অরিন তখনও ছটফট করতে থাকে। রায়ান শক্ত হাতে তার কোমর চেপে অতি নিচু স্বরে বলে, হুশ, ডোন্ট মুভ, মেয়ে উঠে যাবে। তাহলে আপনি আপনার এই লুচুগিরি বন্ধ করুন। রায়ান তার কথা কানে তুলে না, উল্টো এবার এক ধাপ বেসামাল স্পর্শ বাড়িয়ে দিয়ে অরিন অসহায় মুখে ডেকে ওঠে, জালিম লোক। রায়ান তার গালে নাক ঘষে হাসকি স্বরে বলে, ইয়েস। অরিন কিছু বলতে নেয়, তার পূর্বেই বাহির থেকে রৌদ্রের ঢাক ভেসে আসে। সে রায়ানকেই ডাকছে। রায়ান অরিনের গলার ভাঁজে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, শালা বেয়াদব সম্বন্ধী, চলে এসেছে রং টাইমে ডিস্টার্ব করতে। ঠিক এই কারণেই তোরা ভাই বোন। অরিন দাঁতে দাঁত চেপে হেসে বলে, দা ভাই ডাকছে, যান। হু, এখন নয়, যান, আমার সময় হলে যাব। শালা কুম্ভকর্ণ, এত সময় লাগে ঘুম থেকে উঠতে? রায়ান নিজের চুলগুলোতে হাত চালিয়ে কপাল কুঁচকে বলে, তুই শালা কুম্ভকর্ণ, এখন বল ডাকছিলি কেন? রোজও জবাব করতে নেয়। বর্ষণ এসে ঘুম জড়ানো কণ্ঠে বলে, দা ভাই, তোর প্রবলেম কি? এই সকাল সকাল ডাকছিস কেন? রোজ মেজে ছাড়িয়ে দাঁত খিচিয়ে বলে, প্রবলেম আমার না, তোদের বাপ চাচার। আমাদের নিয়ে তারা হাঁটতে বের হবে। রায়ান বর্ষণ দুজনের মুখ অন্ধকারে ঢেকে যায়। তার দিকে তাকায়। এর মাঝে ইমন আয়ান এসে দাঁড়ায়। পাঁচজন এসে একে অপরকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। চলো। আকাশ মেঘ ইহানরা চলে। ইমন, রোজ, রায়ান, বর্ষণ পিছু পিছু হাঁটতে শুরু করে। তাদের সাথে শুভ্র, ইভানও রয়েছে। ইভান অত্যন্ত দুঃখী গলায় বলে, হাঁটতে নিয়ে যাচ্ছে, 3-4 ঘন্টার আগে আর বাড়ি ফিরতে হবে না। চল আমরা আলাদা হাঁটবো। রোজ এক কথাতেই ইমন নাকচ করে বলে, ইম্পসিবল, তুই হলি সবচেয়ে বড় বিপদ সংকেত, তোর সাথে কোথাও যাওয়া যাবে না। তাহলে তোর আব্বু চাচুদের সাথে হাঁটার ইচ্ছে? ইমন সংশয় নিয়ে রোদ্রের সাথে যেতে সম্মতি জানায়। তারা মেঘ আকাশদের বলে আলাদা হাঁটবে। চলে আসে তখন 7 জন জ্যাকেটের পকেটে হাত গুজে একত্রে হাঁটতে শুরু করে। হেই টমি, তোর সকাল সকাল কুকুরের দৌড়ানি খাওয়ার ইচ্ছে জেগেছে? আয়নের কথায় রোদ্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, দৌড়াতে পারবে না, গেট লক করা। তারা নিশ্চিন্ত মনে হেঁটে যেতেই পিছনে শুভ্র তাকায়। তাকিয়ে চেঁচিয়ে বলে, ওহ নো। তাকে ছুটতে দেখে বর্ষণ অবাক হয়ে বলে, ওভাবে ছুটছে কেন? শুভ্রের পিছু পিছু ইভান ছুট লাগিয়ে বলে, পিছনে তাকা, তাহলেই বুঝতে পারবি। ইঞ্জেকশন খেতে না চাইলে দ্রুত দৌড়াতে শুরু কর। সেই কালো মোটা কুকুরটাকে তাদের পেছনে তেড়ে আসতে দেখে সবাই হুড়মুড়িয়ে ছুটতে শুরু করে। ইমন চোয়ালদায় শক্ত করে হিসিয়ে বলে, রুদ্র, বেয়াদব শালা, এখন জাস্ট এখান থেকে ঠিকভাবে ফিরি, এরপর তোকে দেখছি। আমার ভুলটা কোথায়? আদর করেই তো টমিকে ডেকেছিলাম। আজকালকার কুকুরদেরও কমন সেন্স বলতে কিচ্ছু নেই। সো রিডিকিউলাস। তুই শালা রিডিকিউলাস। রায়ান, বেয়াদব শালা, মেজাজ খারাপ করবি না। আর তুই তো আমাদের মেজাজ বড় শীতল বানিয়ে রেখেছিস। রোজ বাঁচতে তার সামনে গাছ দেখে লাফিয়ে ডাল ধরে ঝুলে যায়। রায়ান নিচ থেকে দাঁড়িয়ে বলে, রুদ্র, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমায় নিচে রেখে নিচে বাঁচতে গাল ধরে ঝুলে পড়লি? এই তোর প্রকৃত বন্ধুত্ব? ছ্যাঁ ছ্যাঁ, শালা জ্ঞান না দিয়ে বাঁচতে চাইলে পা ধরে ঝুলে যা। রায়ানও তাই করে, লাফিয়ে পা দুটো ধরে ঝুলে যায়। বর্ষণ অন্য গাছের আড়াল থেকে বলে, কুকুর কামড়ালে এখনো ইঞ্জেকশন দেয়? আয়ান তার পাশ থেকে বড় বড় শ্বাস ছেড়ে বলে, নো, এখন অন্য ব্যবস্থা রয়েছে। বর্ষণ সরু চোখে তার দিকে তাকায়, ভ্রুজোড়া কুঁচকে বলে, তুই ডক্টর হয়ে আমাদের সাথে দৌড়াচ্ছিস কেন? ডক্টর বলে তোদের আমায় মানুষ মনে হয় না? বর্ষণ তার কাজ চাপড়ে সামনে উকিঝুঁকি দেয়। পাহারাদার এখনও তাদের খুঁজে যাচ্ছে। রুদ্র ঝুলে থেকে রায়ানকে ডাকে, রায়ান, বন্ধু আমার, বল। বেস্ট ফ্রেন্ড? হু? ভাই আমার। রুদ্র, বেয়াদব শালা সম্বন্ধী, মেজাজ ভালো নেই, রাগ উঠাস না, যা বলার ডিরেক্ট বল। গাছের ডালটা কিরকম মরমর করছে, মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়বে। শুভ্র চেঁচিয়ে বলে, তোদের মতো দুটো আস্ত গন্ডা ঝুলে থাকলে ডাল ভাঙবে না তো কি হবে? এইখান থেকে মুক্তি পাই, এরপর তোর হচ্ছে। রোদের হুমকি ধামকি কানে না দিয়ে ইভান উল্টো ঘুরে আবারও ছুটতে শুরু করে বলে, সামনে একটা বাড়ি পেয়েছি, দ্রুত আয় সবাই। কুকুরটাকে আশেপাশে দেখতে না পেয়ে সবাই তাদের মতো ছুটতে যায়। সেই কালো মোটা কুকুর আবার বেরিয়ে আসে। এইবার সে একা নয়, সাথে আরও দুটো সঙ্গিনী এসেছে। বাড়ির দরজার ভেতর থেকে লক করে তারা উপায় না পেয়ে সবাই দেওয়াল টপকে ভিতরে ঢুকে। এত সময় যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। উফ, বেঁচেছি, এখনো মুক্তি মেলেনি। সামনে তাকিয়ে দেখ, এক বিপদ থেকে মুক্তি পেয়ে আরেক আপদের কাছে চলে এসেছি আমরা। শুভ্র ইভানের কথায় সামনে তাকায়।
৩০-৩৫ বছর বয়সী এক মহিলা, শাড়ি কোনো রকম গায়ে জড়িয়ে রেখেছে, কপালে একটা মোটা কালো টিপ, চোখ দুটো মোটা করে কাজল টানা, নিচের ঠোঁটটা বিশ্রীভাবে কামড়ে রেখে অদ্ভুত দৃষ্টিতে তাদেরই দেখে যাচ্ছে। বর্ষণ ফাঁকা ঢোক গিলে বলে, মনে হচ্ছে ভাবির স্বামী বিদেশে। এই বিপদ থেকে এই আপদ আরও ভয়ঙ্কর। ইরু, রোদ, অরু, মেঘা, মারু যদি জানতে পারে আমরা এরকম এক ভাবির বাড়িতে ঢুকেছি, জীবন যৌবন সব শেষ করে দেবে। শুভ্র ইভান দেওয়ালের সাথে সেটে যেয়ে বলে, তোদেরও তবুও বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, জীবন যৌবন শেষের দিকে, আর আমাদের এখনো কিছু হয়নি। কদিন বাদে বিয়ে, এই ভাবির খপ্পরে পড়লে সব কিছু বাদ থাকবে না। আর যেভাবে এসেছিলাম সেভাবেই পালাতে হবে। মহিলার এগিয়ে আসা দেখে ভয়ে আতঙ্কে লাফিয়ে উঠে নেমে আসে, আর দাঁড়ায় না, হুড়মুড়িয়ে যেভাবে পারে ছুট লাগায় বাড়ির উদ্দেশ্যে। সোফায় এক প্রকার গা ছেড়ে দিয়ে বসে আছে ইমন, রোজো, রায়ান, বর্ষণ, আয়ান, শুভ্র। ইভানের হাতে মেঘা পানির গ্লাস তুলে দিয়ে বলে, তোমরা সবাই কোথায় গিয়েছিলে? এতটা হাঁপিয়ে উঠলেই বা কী করে? বর্ষণ তার দিকে তাকায়। বর্ষণ পানি খেয়ে স্মিত হাসে, ঘাড় চুলকে বলে, ওই আমরা জগিং করছিলাম। মেঘা সরল মনেই মেনে নেয়। তাদের ক্লান্ত মুখশ্রী হাসি দেখে ইরিন, রোদ, অরিন, মেঘা আর কেউ কিছু বলে না। তারা তাদের মতো চলে যায়। সময়টা দুপুর আর বিকেলের মাঝামাঝি। বাগানের একপাশে চুলায় নিজেরা রান্না করে ছোটোখাটো একটা আয়োজন করেছে। সবাই মিলে একসাথে খেয়েছে। ইরিন, রোদ, অরিন, মেঘা, মারিয়া চলে গিয়েছে বাচ্চাদের নিয়ে, আর বাকি সদস্যরা বিশ্রাম করছে। সবাই তাদের মতো ব্যস্ত দেখে ইমন বাড়ির পেছনে চলে আসে, একটা সিগারেট ধরায়। গতকাল সবার উপস্থিতিতে খেতে পারেনি। সিগারেটটা শুকটান দেওয়ার মাঝেই ডাক আসে, ভাই। ইমন সিগারেট আঙুলে চেপেই ঘুরে দাঁড়ায়। রুদ্ররা সবাই দাঁড়িয়ে আছে। সে নাক মুখ থেকে ধোয়া ছেড়ে এক আঙুল দিয়ে তুড়ি বাঁচিয়ে বলে, যেখানে আছিস তোরা সেখানেই দাঁড়িয়ে থাকবি। আমার কপালে শালা জুটেছে শালা নামক কতগুলো আপদ। তোরা এক একটা আমার জন্য বিপদ সংকেত, তাই দূরে থাক। ইমন তাদের শাসিয়ে হনহনিয়ে সামনে এগিয়ে যায়। রুদ্ররায়ণ বড় বড় পা ফেলে তার পেছনে আসে। বাকিরা তাদের দুজনকে অনুসরণ করে আসে। তাদের পায়ের শব্দে থেমে যে ইমন কিছু বলার পূর্বেই রুদ্ররায়ণ তার পিঠে আছড়ে পড়ে। সাথে সাথে বর্ষ, আয়ান, শুভ্রও পড়ে যায়। ইমন সবগুলোর ভারে নিচে পড়ে যায়, রাগে বিরক্তিতে চিল্লিয়ে ওঠে, উঠ উঠ বেয়াদবের দল। তারা তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। রায়ন তার দিকে হাত বাড়িয়ে বলে, ভাই ঠিক আছিস? ইমন তার হাত না ধরে নিচে থেকেই উঠে দাঁড়ায়। পরনের পোশাক ঝেড়ে দাঁত কিরমির করে বলে, তোদের মতো 6টা জলহস্তি আমার উপর পড়েছে, এরপর আমার কেমন থাকার কথা? একদমই ঠিক থাকার কথা নয়। রৌদ্র মুখ ফুসকে বলে দিতে মুখ ঘুরিয়ে নেয়। ইমন তাদের দিকে রোশনাল তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে, এইবার যেটা আমার পিছু পিছু আসবি ভুলে যাব আমার বউয়ের ভাই তোরা। ইমন রাগে গজগজ করে গটগটিয়ে হেঁটে চলে যায়। বর্ষণ কাজ ঝাঁকিয়ে বলে, ভাই তো দেখি সিরিয়াসলি নিয়েছে। ভাই যে হেঁটে যেতে পেরেছে এটাই তো অনেক। আয়ানের কথা শুনে শুভ্র অভিভূত কণ্ঠে বলে, ভাইয়ের বডি দেখেছিস? সবাই হেসে দেয়। ইভান ইতস্তত করে বলে, কিন্তু ভাই যে রেগে মেগে চলে গেল, রাগ ভাঙাতে হবে না? বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলে, এখন রাগ ভাঙাতে গেলে কুকুর পেটানো পেটাবে। রুদ্র জিভ দিয়ে গাল ঠেলে বিরস মুখে বলে, কুকুরের নাম নিস না ভাই। সকালের কথা ভেবে তারা দাঁড়িয়ে একসাথে হাসতে থাকে। বাড়ির কেউ এখন অবধি জানেনি সকালে তারা কি ঘটিয়ে এসেছে। তারা নিজ থেকে জানাচ্ছে না। সেদে সেদে কেইবার নিজের বেপর ডেকে আনে। আইজান, আয়াস, ইমরানকে ঘুমিয়ে পড়তে দেখে উঠে বসে। তাদের দুজনের ঘুম আসছে না, কিন্তু ইমরান ঠিকই তাদের ঘুমের সময় ঘুম পাড়িয়েছে। আয়াস ঘুমন্ত ইমরানের দিকে তাকিয়ে থেকে ভাবুক স্বরে বলে, ভাই সব কিছুতে টাইম মেনটেন করে, এর জন্যই ভাই এখন থেকে এতটা ফিট। কিন্তু আমাদের যে ঘুম আসছে না, চল আম্মুর কাছে যাব। আইজানের প্রস্তাবে আয়াজের পছন্দ হয়, তাই কথা না বাড়িয়ে দুজনে রোদের রুমের সামনে এসে দাঁড়ায়। রুমে চলে আসে। দরজা আধ খোলা দেখে নক করে রুমে ঢুকতে ঢুকতে দুজনের সমস্যারে রোদকে ডাকে, আম্মু আম্মু। সারাদিনের ব্যস্ততার পর রৌদ্র সবেমাত্র রোদকে কাছে পেয়েছিল। এর মাঝে দুজনের গলার স্বর শুনে দাঁত খিচে বলে ওঠে, চলে এসেছে মির্জাফর আর ঘরের শত্রু বিভীষণগুলো। রোদ মুখ চেপে নিজের হাসি আড়াল করে রাখে। দুজনের রুমে ঢুকে রৌদ্রকে রোদের সামনে দেখে তাকে সরিয়ে দেয়। দুজন দুদিক থেকে তাকে চাপটে ধরে। রৌদ্র ফ্যাল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রয়। উঠে এলে কেন? আমাদের ঘুম আসছিল না তাই। রোদ দুজনের মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে বলে, বাহিরে যাবে? দুজনেই ঘাত দুলালেই রোদ তাদের নিয়ে পা বাড়ায়।
রোজা পকেটে হাত গুজে রেখে তাদের পিছু পিছু আসে। আইজান তার মায়ের থেকে হাত ছুড়িয়ে নিয়ে পায়ের গতি কমিয়ে দেয়। রোজের কাছে চলে আসে। রোজা তার দিকে তাকায়। অন্যদিকে তাকিয়ে থেকে রোজের পকেটে হাত গুজে দেয়। রোজা নিঃশব্দে হেসে তার সাথে পা মেলায়। বাইরে তো খুব ঠান্ডা। আম্মু, আমরা শীতের পোশাক পরে রয়েছি তো। তবুও রোদ দোনামোনা করে দুজনকে নিয়ে বের হয়। আইজান তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি কিছু বলো, আমরা একটু হাঁটি না প্লিজ। দেখো পায়ে জুতা মোজা গায়ে জ্যাকেট সবই আছে। রোজা তাকে নিয়ে রোদ আর আয়াজের সাথে হেঁটে যেতে যেতে বলে, রোদ আমার ছেলেরা চাইছে মানে হাঁটতে হবে, তাই 5 মিনিটের জন্য হলেও নিয়ে আয়, এতটুকু সময় কিছু হবে না। রোদ আয়াজকে নিয়ে এগিয়ে এসে রোজের অপর পাশে দিয়ে হাঁটতে হাঁটতে হেসে বলে, এখন আমার ছেলে হো। রোজা আর চোখে তাকায়, সুখা হাসি দিয়ে বলে, ওহো আমার নয় আমাদের। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসে। আইজান আয়াজ বাহিরে যেতে চাইলে রোদ দৃঢ়োত্তর করে বলে, ওহো এখন বাহিরে যাওয়া যাবে না, এই বাগানেই হাঁটো, আর নয়তো রুমে ফিরে যেতে হবে। তারা ঠোঁট উল্টে চুপ হয়ে যায়। 4 জন মিলে পুরো বাগানে হাঁটে। তবুও দুজন ক্লান্ত না হয়ে এলে রোজও নিচে জ্যাকেট খুলে রোদের হাতে দিয়ে দেয়। আপনি জ্যাকেট খুলছেন কেন? প্রয়োজন আছে তাই। রোজও নিজের টি শার্ট টেনে টুনে ঠিক করে দুজনের সামনে দাঁড়িয়ে বলে, এইবার দেখছি তোমাদের ঘুম কি করে না এসে থাকে। দুজন আগ্রহী চোখে তাকিয়ে রয়। রোজও 2 হাতে কোমরের দুপাশে তুলে নিয়ে বলে, রেডি? ইয়েস। তাদের উৎফুল্ল স্বর শুনে রুদ্র হেসে দেয়। পুরোদমে ছুটতে শুরু করে। ঠান্ডা শীতল বাতাস তাদের চোখ মুখ ছুঁয়ে দিলেও তারা বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না। উল্টো চুলিয়ে রোজাকে উৎসাহ দেয় আরও গতিতে ছুটতে। রোজা তাদের সেভাবেই ছুটে ক্লান্ত হয়ে তাদের নামিয়ে দেয়। তোদের এখনো ঘুম পায়নি? না। রোজা ক্লান্ত হয়ে থপ করে ঘাসের উপর বসে যায়। তাকে বসতে দেখে আইজান আয়াজ দুজন হাত পা ছড়িয়ে ঘাসের উপর শুয়ে পড়ে। ঘাসে শিশির বিন্দুর সিক্তে ভেজা অনুভব করে পরপরই হুড়মুড়িয়ে উঠে রুদ্রের কোলে বসে পড়ে। রুদ্র তাদের দুজনের হকচকানো মুখ দেখে হাসতে হাসতে 2 হাতে ভর করে হেলিয়ে যায়। রুদ্রের জ্যাকেট হাতে একপাশে দাঁড়িয়ে বাবা ছেলে 3 জনকে মুগ্ধ চোখে দেখে। এই রোদ, ওরা এখনো ঘুমায়নি? ওদের ঘুম পাড়িয়ে ছাদে চলে আয়, সবাই ওখানেই আছে। রোদ মাথা নাড়ালে ইরিন তার চোখের আড়ালে হয়ে যায়। রোদ 3 জনের সামনে এসে দাঁড়ায়। তারা উঠে যায়। রোজ গায়ে জ্যাকেট জড়িয়ে দিতে দিতে বলে, অনেক হয়েছে, এইবার ঘুমাবে। রাত জাগা কিন্তু ভালো নয়। এইবার তারা কিছু বলে না, বিনা বাক্যে মেনে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। রোজ রুদ্রকে উপরে পাঠিয়ে দুজনের কাছে রুমে নিয়ে ঢোকে। আয়ান ভাইয়া কোথায়? মেঘার প্রশ্নে মারিয়া তপ্ত শ্বাস ছেড়ে বলে, আর বলো না, মন পুতুল দুজনেই তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আম্মাজানের চোখে বিন্দুমাত্র ঘুম নেই। উনি চেষ্টা করছে ঘুম পাড়াতে। তারা মৃদু হাসে। মারিয়া এবার হাসি মুখ নিয়ে বলে, এতগুলো বছর হয়ে গেল, আজ অবধি তোমাদের সম্পর্কগুলো কি করে শুরু হলো সেটাই তো জানা হলো না, আর শুনতে চাই। তারা সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে। মারিয়া কোনোই ভর দিয়ে গালে হাত রেখে মনোযোগী শ্রোতা হয়ে বলে, না ভাই ভাইয়া দুজনেরটাই জানা রয়েছে, কিন্তু বাকিদেরটা জানা নেই। ফার্স্টে ভাই তুমি আর ইরুর সম্পর্কটা কিভাবে হলো সেটা বলো প্লিজ। তার অনুরোধ ইমন ফেলতে পারে না। এক পলক ইরিনের দিকে তাকায়। সে লাজুক হাসি নিয়ে আটসাট হয়ে বসে আছে। ইমন তা দেখে ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে বলতে শুরু করে, তখন সবেমাত্র স্টাডি কমপ্লিট করে আব্বুর সাথে বিজনেসে জয়েন করেছি। এর মাঝে চাচুদের কোম্পানির সাথে ডিল হয়, সেজন্য আমাদের ইনভাইট করা হলে আব্বু আম্মু দুজনের সাথে বাধ্য হয়ে এ বাড়িতে আসি। সেই দিন প্রথম ইরুকে দেখতে পাই। ও তখন 17 বছরের কিশোরী। চাচিমা মামুনিদের সাথে বাধ্য মেয়ের মতো দাঁড়িয়েছিল। সে অত্যন্ত শান্ত কোমল মুখশ্রী। আমার মনে দাগ কেটেছিল, তবে বরাবরই অনুভূতি নিয়ে আমি ছন্নছাড়া ছিলাম, তাই এটা শুধুমাত্র ভালো লাগা বলে উড়িয়ে দেই। সেই সাথে মেয়েটা আমার থেকে ছোট বলে খুব একটা আমলে নেইনি। সেদিন ফিরে যাওয়ার পর ব্যস্ততায় ভুলে থাকার চেষ্টা শুরু করেছিলাম। ওই চেষ্টা আমার 1 বছর লেগে যায়, তবুও ভুলতে পারিনি। তখন অ্যাকসেপ্ট করে নিতে বাধ্য হলাম, কিন্তু নিজের ফিলিংস ওর কাছে এক্সপ্লেনেশন করব কি করে। শুধু ভেবে যেতাম ও যদি রাজি না হয়, তাই সময় নিয়েছি আরও 1 বছর। সেই 1 বছর শুধু ওকে আড়াল থেকেই দেখে যেতাম, নিজের চোখের তৃষ্ণা মেটাতাম। ধীরে ধীরে উপলব্ধি করতে পারি, আমি যেটাকে আড়ালে ভেবে এসেছি সেটা কখনোই আড়ালে ছিল না। ও পূর্ব থেকে আমার অনুভূতি সম্পর্কে অবগত।
বুঝতে পেরেছিল তখন যখন প্রতিদিন সকালে ও বেলকুনিতে এসে দাঁড়াতো। আমিও সেই সময় মর্নিং ওয়ার্কের এক্সকিউজ দেখিয়ে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম, অথচ তখন সকাল 9টা কিংবা 10টাও বাজে। ওই সময় আমার কাজ দেখে লোকেরা হাসতো, অফিসে যেতে লেট হতো, আব্বুর কাছে খুব বকা খেয়েছি, তবুও ওকে দেখার লোভ সামলাতে পারতাম না। প্রতিদিন চলে যেতাম, ও কখনো কিছুই বলেনি, শুধু তাকিয়ে থাকতো। কখনো বা আবার এক টুকরো হাসি দিয়ে আমায় উপহার দিয়েছে। তাতেই দিন দিন আমি আরও উইক হয়ে পড়ি। ইমন কিছু সময়ের জন্য থেমে যায়, সবাই তার দিকে আগ্রহী চোখে তাকিয়ে থাকে। ইরিন মাথা নিচু করে রেখেছে, ইমন তা দেখে আবারও হাসে। সেইভাবেই আরও একটা বছর কাটিয়ে দেই। এরপর একদিন ওকে নিজের ফিলিংস জানিয়ে দেই। ও আমায় না বলেনি, কিন্তু সময় চেয়েছিল, আমি সময় দিলাম। সেই সময় নিয়ে 4টা বছর আমায় নিজের পিছনে ঘোরায়, আমিও অভিযোগ না করে ঘুরেছি। বাড়ি থেকে যখন 2 ফ্যামিলি মিলে আমাদের দুজনের বিয়ের কথা জানালো, তখন আমার ছুটি মেলে, আমি বিনা বাক্যে রাজি হয়ে যাই। ইরুও দ্বিমত করেনি। মারিয়া মুখ হাঁ করে বিস্ময় কণ্ঠে বলে, এর মানে তোমাদের লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ দুটোই? ইমন নিঃশব্দে হাসে। এইবার মারিয়া বর্ষণের দিকে তাকালে বর্ষণ হেসে বলে, আমার স্টোরি খুবই নর্মাল, তবুও বলো। বর্ষণ গভীর শ্বাসের মেঘার দিকে তাকায়। সে ঘন ঘন পলক ঝাপটে নজর সরিয়ে নিলে বর্ষণ মৃদু হাসে। ছোট থেকে ওদের 4 জনকে আগলে রেখেছি। ইরু, রোদ, অরুকে যেভাবে ট্রিট করেছি, মেঘুকেও তাই করেছি। ডিফারেন্সটা তখন বুঝতে পারি যখন সময় এলো আমার ইউএস চলে যাওয়ার। ওই সময়টাতে নিজের ফিলিংস বুঝতে পেরেছিলাম, তবে কাউকে জানাতে পারিনি। নিজের সব অনুভূতি নিজের মাঝে চেপে রেখে চলে গেলাম। যখন ফিরে এসেছি তখন চাচুর মুখ থেকে একের পর এক মেঘুর বিয়ের প্রপোজাল আসার খবর শুনে ওকে হারানোর ভয়টা আরও বেড়ে যায়। তাই যেই সময়টাকে ফ্রেন্ডস নিয়ে ঘোরাঘুরি করে আড্ডা দিয়ে কাটানোর কথা, সেই সময়টায় আমি সব কিছু ভুলে পুরোদমে নিজের বিজনেসে গুটিয়ে নেই। ভাবনা একটাই ছিল, যত দ্রুত সম্ভব নিজের ক্যারিয়ার গড়ে মেঘুকে নিজের করতে হবে। এই স্ট্রাগলে নিজের ফ্রেন্ডসদেরকে হারিয়েছি, তবুও মনে কোনো আক্ষেপ জাগেনি। যতটুকু ভয় দ্বিধা ছিল, সবটা ওকে পেয়ে কেটে গিয়েছে। আমার 11 বছরের অপেক্ষা ত্যাগ, সব কিছুর জন্য আমি একটা অমূল্য উপহার স্বরূপ ওকে আমার করে পেয়েছি। সবার মাঝে যেন কিছু সময়ের জন্য নীরবতা নেমে আসে। মেঘা মুখ ঘুরিয়ে অন্যদিকে নিজের চোখের অশ্রু আড়াল করে নেয়। বর্ষণ তাকে কখনোই জানায়নি তার জন্য সে বন্ধুদের সঙ্গ পরিত্যাগ করেছে। মারু, মেয়ে ঘুমাচ্ছে না, একটু রুমে আসো। আয়ান ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলে মারিয়া তাদের বলে নিচে নেমে যায়। মন পুতুল দুজনকেই ঘুম পাড়িয়ে নদীদের কাছে রেখে আসায় অরিন মেঘা নিশ্চিন্ত রয়েছে। মাহুয়া সায়রা তো আসেনি, নাফু আপু, ফারু আপু কি আসবে না? ওরা আগামীকাল ফ্লাইটে চলে আসবে, আজকের ফ্লাইটটা পায়নি। মাহুয়া সায়রা দুজনের এক বাড়িতেই বিয়ে হয়েছে। তাদের শ্বশুরবাড়ির এক নিকটত্ব আত্মীয়র বিয়ের দাওয়াতে সেখানে গিয়েছে, জানিয়েছে 2 দিন বাদে আসবে। নাফিসা ফারিহা তাদেরও বিয়ে হয়েছে, সন্তান রয়েছে, তবে ফ্লাইট পায়নি বলে আসতে পারেনি। মারু আপু আস্তে আস্তে এরকম ওয়েদারটা একটা গান হয়ে যাক। শুভ্র গিটার নিয়ে এসে বসতেই সবাই রোদের দিকে তাকায়। রোদ তার হাতে থাকা গিটার নিয়ে বর্ষণের কোলে গুজে দেয়। রক্তিম ঠোঁটজোড়া এলিয়ে বলে, আজ তারা 4 জন গান গাইবে, আমরা শুনবো। অরিন সায় জানিয়ে বলে, হ্যাঁ রোদ ঠিকই বলেছে। ইরিন মেঘাও একসাথে বলে, আমরা সহমত। ইরিন, রোদ, অরিন, মেঘারা অপেক্ষারত চোখমুখ নিয়ে ইমন, রোজ ও রায়ান, বর্ষণ একে অপরের দিকে তাকিয়ে হেসে দেয়। বর্ষণ গিটারের সুর তুলে 4 জন নিজ নিজ প্রেয়সীর দিকে তাকায়। অতঃপর ঠোঁট জোড়ায় তৃপ্ত সুখময় হাসি নিয়ে নিজেদের সমগ্র অনুভূতি তুলে গানের মাঝে। আমার মন তোর পাড়ায়, এসেছে তোরই আশকারায়। তোকে বলবো ভাবি কিছু অল্প কথা, তুই স্বপ্নেই ছিলি গল্প কথা। আজ তোর নামে রাত নামে দিন কেটে যায়, আমার মন তোর পাড়ায়, এসেছে তোর আশকারায়। সমাপ্ত। পুরো উপন্যাসের সবচেয়ে পছন্দের জুটিকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং আমার নিজের মতামতে আমার অরিনের চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো গল্পটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।